আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল তখন আমার বয়স 10 বছর। রূপার বয়স ছিল 5 বছর আর পরীর বয়স মাত্র 1.5 বছর। ছোট্ট পরীকে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলেছিলেন। মুখে একটু শব্দটি করেননি, প্রতিবাদ তো দূরের কথা। আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখেছিলাম। আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যোগ্য না, কালো একটা মহিলাকে বিয়ে করেছেন আব্বা, যেখানে আমার আম্মা তার চেয়ে 1000 গুণ বেশি সুন্দরী। তারপরও আব্বা ওই মহিলাকে বিয়ে করেছিলেন কারণ একটাই, আব্বার একটা পুত্র সন্তান চাই, না হলে তার এত সব সম্পত্তি কে দেখবে, তার জমিদারি কে সামলাবে। সেদিন পরীর জন্ম হলো, সেদিন আব্বা বাড়িতে পেরেননি, কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে। সেজন্যই আব্বা রাগ করে বাড়িতে আসেনি। তার ঠিক 2 দিন পর আব্বা বাড়িতে এসেছিল, কিন্তু কারোর সাথে কোনো কথা বলেনি। পরপর 3টা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি। আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না। তার সাথে আরও একটি কথা দাদি বলেছিল, তা হলো যে মেয়ের রূপ বেশি হ্যাঁ পোলা পয়দা করতে পারে না কোনোদিন। এই কথা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আম্মা কিছুই বলেনি, চুপচাপ নিজের কাজ করছিল। পরীকে কোলে রাখতো রূপা, আর আমি স্কুল থেকে ফিরে এসে পরীকে কোলে নিতাম। ও যখন ছোট ছোট হাত পা নাড়তো তখন আমার খুব ভালো লাগতো। আম্মা বলে আমার আর রূপার থেকেও পরী বেশি সুন্দর। গালে একটু ছোঁয়া পড়লে ওর গাল দুটো লাল হয়ে যেত, মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে। সেই বই পরীকে বেশি কোলে নিতাম না, পাছে যদি বেঁধে পাই। কিন্তু রূপা পরীকে কোলে নেওয়ার সব সময় আকুপাকু করতো। পরীকে কোলে নিয়ে বারান্দায় ধাওয়ায় বসে বৃষ্টি দেখতো। আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নিই, কিন্তু রূপা আর পরী তো বোঝে না, ছোট তো। ওরা দুজনেই ওই মহিলার আশেপাশে গুড়গুড় করতে। পরীকে যখন উনি কোলে নিত আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম পরীকে। কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি, এতে আমি খুব খুশি হতাম। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলারও একটা মেয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায়। এরপর আরও একটি মেয়ে জন্ম দেন, কিন্তু সেটাও মারা যায়। তারপর যখন আর পড়তে পারল না পরী, তার আগে ডাক পড়ল আবেরজান বেগমের। সাথে সাথেই বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে। সবেমাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে, একটু পড়তে না পড়তে ডাকাডাকি শুরু হয়ে গেছে। চোখ মুখ কুচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো, শব্দ করে ঠেলে চেয়ারটা কিঞ্চিত দূরে সরিয়ে দিল। সিমেন্টের মলাটে আবুরির খাতাটা বন্ধ করে সযত্ন বইয়ের বাজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে। সেখানে যেতে চোখ গেল পালঙ্কের ওপর বসে থাকা আবেরজান বেগমের দিকে। বিছানা গায়ে এলি দিয়ে শুয়ে আছেন তিনি। পরী বড় বড় পা ফেলে এগিয়ে গেল, পালঙ্কের হাতল ধরে জোর গলায় বলে উঠল, কি হয়েছে? আবেরজান ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালো, তারপর বললেন, মাইয়া মানুষ এত ধূপধাপ শব্দ করে হাঁটস কেন? আস্তে হাঁটতে পারস না? তাদের জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালেই পছন্দ নয় পরীর। যখনই সামনে আসবে তখনই একটা না একটা জ্ঞানের সহিত কথা বলবে। পরী দাদির প্রশ্নের জবাব না দিয়ে বলল, তুমি কি কইবা? তাড়াতাড়ি কও, আমার মেলা কাম আছে। আবেরজান হাতের ইশারায় নিজের ফানদানি দেখিয়ে বললেন, একখান ফান দে। আগের ন্যায় দুবদা পা ফেলে জলসখীর দিকে এগিয়ে গেল। হাঁটু গেড়ে বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই তিনি পানটা মুখে পুরে নিলেন। পরে কোটা থেকে কিছুটা চুন দাদির তর্জনী আঙ্গুল মেখে দিয়ে কোটাটা আগের স্থানে রেখে দিল। বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে। সেই লেখাগুলোর কথা মনে ফিরে গেল ওর। পরিয়ে গিয়ে তির্যক দৃষ্টিতে তাকালো। দাদির গায়ের রং বেশ ছাপা, কিন্তু অতটা কালো নয়। হাত পা ও মুখের চামড়া ঝুলে গিয়েছে, বয়স হয়েছে তো। পরী হুট করে বলে উঠল, যে মাইয়ের রূপ বেশি হ্যাঁ ফোলা পয়দা করতে পারে না, তাই না দাদি? পরীর কথা শুনে চমকে তাকালো আবেরজান বেগম। এই কথা পরী শুনল কোথা থেকে? দাদিকে বলতে না দিয়ে পরী আবার বলে, তোমার তো রূপ নেই, তাই তো 2টা ফোলা পয়দা করছো, কিন্তু একটারেও তো মানুষ করতে পারো নাই, 2টা অমানুষ পয়দা করছো। বুড়ি কোন খানকার? আমার আম্মা যান 3টা সোনা জন্ম দিছে, আর তুমি কি করছো? এক ফোলায় 2টা বিয়ে করছে, আরেক ফোলার বিয়ের খবর নাই, পরের মাইয়া দেখে দেখে দিন পার করে। কথাগুলো বলে পরী একদণ্ড দেরি না করে দৌড়ে বাইরে চলে গেল। আবেরজান বেগমকে কিছু বলতেই দিল না। নিজের নাতনির উপর ক্ষুব্ধ হলেন আবেরজান। মেয়েটা বেশ ছটফটে আর উড়নচণ্ডী স্বভাবের, মুখের ঝুলিতে সবসময় তেজ মিশ্রিত থাকে, যা ওনার আর 2 নাতনিদের মধ্যে কোনো ক্ষণেই দেখেননি। পরীর এরকম কথা শুনতে তিনি অভ্যস্ত, তাই বেশি না ভেবে তিনি পান খাওয়ায় মন দিলেন।
দাদির ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়নকক্ষের দিকে পা বাড়াতেই আবার ডাক পড়ল। এবারের ডাকটা দিয়েছেন পরীর মা মালা বেগম। মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়াতে হলো পরীর। সোনালি আপুর খাতাটা আজকে বোধহয় আর পড়া হবে না। ঘাড় ঘুরিয়ে একবার টেবিলের দিকে তাকালো সে। বইয়ের সাজানো স্তূপের মধ্যে আসামির ন্যায় পড়ে আছে খাতাটা। হাতছানি দিয়ে ডাকছে যেন পরীকে, কিন্তু সময়ের অভাবে পরী আসতে পারছে না। অসহায় নয়নে শুধু খাতাটা দেখতে লাগলো। সেরই মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মালা। পরী দৌড় লাগালো। পরনের ঘালটা দুহাতে হালকা উঁচু করে ধরে সিঁড়ি ভেঙে নেমে দিল দিকে। বড় একটা গামলার কুচো চিংড়ি বোঝাই করা, সেগুলো বাছাই করছে দুজনে মিলে। মালা পরীকে খেয়াল করেনি। তিনি চিংড়ির হাত পা খোসা ছাড়াচ্ছেন আর কাটছেন। পরী দুপা বাজ করে মায়ের পাশে বসে হাত ধরে বলল, আম্মা যান, আপনি অসুখ নিয়ে কাম করতে আইছেন কেন? পানি ধরলে তো আপনার কাশি আরো বাড়বে। কথাটা শেষ করে পরী গরম চাহনিতে একবার জিসমিনের দিকে তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে বলল, ঘরের কেউ কি দেখে না যে আম্মার অসুখ? তারপরে আম্মারে কামে ডাকে কোন সাহসে? আমার আম্মার কিছু হইলে আমি কিন্তু কাউরে ছাইড়া দিব না, কইয়ে দিলাম। জেসমিন এবার মুখ খুলল। আমি আপারে মানা করছিলাম পরী, কিন্তু সে শুনে নাই। পরে আবারও রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, হইছে, আপনারা আর অজুহাত দিতে হইব না। যা করার। পরবর্তী শব্দ উচ্চারণ করার আগে মালা কষে ছড় মারেন পরীর গালে। এতে পরীর কোনো ভাবান্তর হলো না। প্রতিদিন 2-4টে ছড় না খেলে তার পেটের ভাত হজম হয় না, তাও মায়ের হাতের। মুখে আঁচল দিয়ে কাশতে কাশতে মালা বলল, কতবার কইছি মুখে মুখে তর্ক করবি না, তো ছোট আম্মা হয়। পরে মাথা নিচু করে নিল, তবে রাগর মধ্যে এখনো বিদ্যমান। মাথা নিচু করেই সে বলে ওঠে, ছোট আম্মা, কিন্তু আম্মা না। মালা ফের কিছু বলতে উদ্যত হলে জেসমিন থামিয়ে দিয়ে বলল, থাক আপা, পরীরে কিছু বইলেন না, ছোট মানুষ। এরপর পরীকে দিকে তাকিয়ে বলল, পরী, তুমি জুম্মানদের নিয়ে শাপলা বিলে যাও। ঘরে একটা মানুষও নাই, তাই তোমারে বলতেছি কতগুলো শাপলা নিয়ে আসো, চিংড়ি দিয়ে রান্না হইবে, আজকে ঘরে মেহমান আসবে। কপালে ধীর বাজ পড়ল পরীর। অবাক কণ্ঠে বলল, এ বন্যার ভিতরে মেহমান আইব কই থেকে? পরে মুহূর্তে কিছু ভেবেই পরীর মুখে হাসি ফুটে উঠল। রূপা পাইব? মালা দিলেন এক ধমক, এত কথা কস কেন? তাড়াতাড়ি যা, আর শোন, মুখটা ভালো করে ঢাইকা যাবি, কেউ জানি না দেখে। নৌকার ছইয়ের মধ্যে থাইকা বাইর হবি না। জুম্বান রে নিয়ে এখন যা। তোর বাপে আর তার লোকজন থাকলে তোরে পাঠাইতাম না, এমন সময়টাতে বাড়ি খালি। মৃদু রাগ দেখা গেল মালার মুখে, কিন্তু পরী বেজায় খুশি। আজকে অনেকদিন পর বাইরে বের হবে সে। দৌড়ে নিজের কক্ষে চলে গেল। ওড়না দিয়ে নিজের মুখ ভালো করে বেঁধে নিল, শুধু চোখ দুটো খোলা রাখলো। দাদির ঘরে ফিরিয়ে আসার সময় উকি দিল পরী। আবির যান আয়েশ করে বসে বসে সুপারি কাটছে। পরী হাফ ছাড়লো। ও বুড়ি, সুপারি কাটা রেখে পরীর দিকে তাকালেন তিনি। পরীকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন যে আজকে পরী ঘরের বাইরে বের হবে। তিনি জিজ্ঞেস করলেন, কই যাস? পরী বেঞ্চি কেটে বলল, তা দিয়ে তোমার কাম নাই, আমি এখন যাই। আসমান থেকে যদি তোমার স্বামী ডাক দেয় তাইলে ভুলেও যাইও না, কিন্তু দেশ বন্যার পানিতে ভাসায় গেছে, তোমারে কবর দেওয়ার জায়গা পামু কই? পরী খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। আবারও রাগ হলো আবির যান। তার ভাষ্যমতে মেয়েদের জোরে হাসতে নেই, কাশতে নেই, এমনকি কাঁদতেও নেই। মেয়ে মানুষ থাকবে মোমের মতো, আগুনের স্পর্শ পেলে নীরবে গলে যাবে, জ্বলবে, পুড়বে, ছাই হবে, তবে মুখ থেকে শব্দ বের হবে না। কিন্তু পরীর স্বভাব তার ধারণার বাইরে। তাই তিনি ঠিক করলেন আজকে মালাকে বলে এই মেয়ের একটা ব্যবস্থা করবেই করবে। গ্রামের নাম নূরনগর। পদ্মা নদীর ধারে ঘেঁষে এই গ্রামের অবস্থান। পদ্মা যেন নূরগণে নূরের আলো ছড়িয়ে দিয়েছে প্রতিটি ঋতুতে। এই গ্রাম নানান পাহাড়ে সজ্জিত হয়ে উঠেছে। কখনো গরমে উত্তপ্ত পথিকের আর্তনাদ, কখনো বর্ষার মেঘালয় থেকে বৃষ্টি বাড়ি দ্বারা স্বচ্ছ নীলাম্বরে মেঘের বেলা, ঘাসে জমে থাকা শিশির কণা রূপান্তর তো কুকুলের মধুর। টানা বর্ষণের ফলে পদ্মা উপচে জলস্রোত দ্রুত তলিয়ে গেছে। এই গ্রামের সাথে সাথে আরো অনেক গ্রাম। গরিব অসহায় মানুষেরা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। কেউ কেউ নৌকা দিয়ে বাসছে, কিংবা কলা গাছের ভেলায় দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছে সারা দেশে। এই ফলনকারী সর্বনাশা বন্যা। ঠিক এইরকম বন্যা হয়েছিল আজ থেকে 10 বছর আগে, 1988 সালে, আর এখন 1998 চলছে। এগুলো বছর পর আবার সেই বন্যার মুখোমুখি সবাই। কেউ জানে না এই বন্যা কতদিন থাকবে।
নৌকা সইয়ের ভেতরে বসে আছে পরি, দুপাশে পর্দা টেনে দিয়েছে, এটা মায়ের কড়া হুকুম। আর জুম্মার নৌকা বাইছে। পরি সইয়ের ভেতরে থেকেই চেঁচি উঠল, হ্যাঁ রে জুম্মান, আজকে নাকি মেহমান আইব। কারা আইব জানোস? বইটা হাতে নৌকা ঘুরাতে ঘুরাতে জুম্মান জবাব দিল, শহর থেকে ডাক্তার আইব আপা। বন্যার পানিতে ভিজে অনেকের অসুখ হয়েছে, হের লাগে আব্বা শহর থেকে ডাক্তার আনতাছে, তারাই আইব। তোরও কইছে কাডা? জুম্মান অকপটে স্বীকার করে বলে, বড় আম্মাই কইছে। পরি আর জবাব দিল না। শাপলা বিলে নৌকা আসতে পরির মনটা খুশিতে নেচে উঠল। যদিও শাপলা বিলার আগের মতো নেই, পানিতে ভরে টইটুম্বুর, কোনটা বিলার কোনটা ক্ষেত বোঝা মুশকিল। সুতো কাটা ঘড়ির মতো নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে পরির। আজকে তো সেই বিলের পানিতে সাঁতার কাটবে, তাতে মা বকলে বুকুক, মারলে মারুক। কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল। পরির ইচ্ছেই রয়ে গেল জুম্মানের কথায়, আপা আমাকে আরেক খান নৌকা আইতেছে এদিকে। কৌতূহল হয়ে পরি প্রশ্ন ছুড়ে দিল, নৌকায় কেটা দেখতো? জুম্মান দাঁড়িয়ে উকি দিয়ে দেখে বলল, লতিফ কাকা আর দেলোয়ার কাকা, আর লগে মাঝি। সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেল পরির। এটা নিশ্চয়ই ওর মায়ের কাজ। কাজের লোকগুলো বাড়িতে আসতে পাঠিয়ে দিয়েছে। পরির আর ভালো লাগে না এইরকম খাঁচাইবন্দি পাখি হয়ে থাকতে। একা খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চায় সে। কিন্তু ওর মায়ের জন্য তা আদৌ কখনো সম্ভব হবে কি? কথায় কথায় কসম দিয়ে পরীকে চুপ করিয়ে দেয় তিনি। পরী জড়সড় হয়ে বসেই রইল সইয়ের ভেতরে। সম্পান মাঝি দাঁড় বাইছে, সাথে আরো দুজন মাঝিও আছে। বিশাল আকৃতির নৌকা খানি টেনে নেওয়া একটুখানি কথা না। ৩-৪ জন মাঝি তো লাগবে। গাম ছুটে গেছে সবার। হঠাৎ করে কেউ ডেকে উঠল, ও সম্পান মাঝি, ওইদিকে কই যাও, খাড়াও দেহি একটুখানি। সম্পান বাঁশের সাহায্যে নৌকা থামিয়ে দিল তৎক্ষণাৎ। পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বের হয়ে এলো, পরনে অর্ধ নোংরা শাড়ির আঁচল গুজে দিয়ে শুধালো, ওইদিকে কই যাও? সম্পান নৌকার ধার ঘেঁষে এসে দাঁড়ালো, বলল, জমিদার বাড়ি যাই রে ভিন্দু, ডাক্তার আনছি শহর থাইকা, হাগরে দিতেই যাইতেছি। বিন্দু উকে দিল নৌকার সইয়ের ভেতর। তারপর বলল, এইদিকে দিয়ে যাইও না মাঝি, সখারে দিয়া আমারে খবর দিল পরিবানও আজ শাপলা বিলে আইছে, ওর লগে 2 খাটাইশও আইছে, গেলে ভালো হইব না। সম্পানের মুখে চিন্তার ছাপ দেখা দিল। সে আড়ষ্ট কণ্ঠে বলল, কস কি? পরি আহার সময় পাইল না, অন্য দিক দিয়ে গেলে অনেক ঘুরা পড়বো, আমাকে তো জলদি যাইতে হইবে, এখন কি করি? কিছুক্ষণ চুপ থেকে সম্পান আবার বলে উঠল, তুই লগে আয় বিন্দু, তাইলে আমাকেও কিছু হইব না। পরি খবর দিছে, তাও যাইতে পারলাম না। চুলে শাক ছড়াইছে, রান্না শেষ না হইলে যাইতাম না। সম্পান অপেক্ষা করলো বিন্দু রান্না শেষ হওয়া অব্দি। অজ্ঞতা যেতেই হলো বিন্দুকে। এবার হোত ভাই পরি তাকে বিলের পানিতে চুবায়। বিন্দু নৌকায় বসতে মাঝিরা নৌকা ছাড়লো। নৌকায় বসা সবাই এতক্ষণ বিন্দু ও সম্পানের কথা শুনছিল, কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি কেউ। তাই একটি মেয়ে কৌতূহল হয়ে জিজ্ঞেস করেই বসে, পরীকে? বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে জবাব দিল, আমাগো গ্রামের জমিদারের ছোট মাইয়া। বিশাল ছই বানানো নৌকাটি থামল গায়ের জমিদার আফতার উদ্দিন এর বাড়ির সামনে। গায়ের সব ঘর বাড়ি বন্যায় তলিয়ে গেলেও জমিদার বাড়ির উঠোন ছুঁতেও পারেনি এই পানি। কিন্তু যদি টানা আরো কয়েকদিন বৃষ্টি হয়, তবে অনায়াসে এই বাড়ির উঠোনে পানি প্রবেশ করবে, তা নিশ্চিত। বলা যায় উঁচু জায়গায় বাড়িটি হয়, ধরুন বন্যার পানি স্পর্শ করেনি এই বাড়িটিকে। মোগল আমাদের বাড়িটি সামনের উঠোন পেরিয়ে সদর দরজা পেরুলে ডানে বামে 2টি বড় বড় ফাঁকা ঘর, তারপর আরো একটি দরজা পেরুলে বড় দোতলা দালানটি স্পষ্ট হয়ে ওঠে। বাড়ির দেওয়ালগুলো কেমন নিস্তেজ। আলতাফ চাইলে এ বাড়ি নতুন করে রং করাতে পারে, কিন্তু তা তিনি করেন না, কারণ তার পূর্বপুরুষদের চিহ্ন এই বাড়ি। তাদের ছোঁয়া আছে এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে, আভিজাত্যের ছোঁয়া। তাই এই বাড়িতে তিনি দিতে চান না। বৃষ্টি বাদলে ভিজে কালচে হয়ে যাচ্ছে, তবুও বাড়ির দিকে ফিরেও তাকান না তিনি। এতে লোকে যা বলার বলুক, তাতে তিনি কান দেন না। নৌকা থেকে বের হয়ে এলো 6 জন যুবক যুবতী। তাদের ব্যাগগুলো মাঝিরা বের করছে। ছেলে 3 জন নৌকা থেকে নেমে আসলেও মেয়ে 3 জন আসতে পারলো না, কারণ সামনে কাদায় ভরা। এখানে নামলে নির্ঘাত আছাড় খাবে ওরা। তাই সম্পান কাঠেরও তক্তাটা নেমে মাটি বরাবর রাখলো। সহজেই মেয়েগুলো নিয়ে নেমে পড়লো। সত্যিই বাড়িটি অনেক পুরনো। সদর দরজার সম্মুখে আসতেই 2 জন জোয়ান লোক লাঠি হাতে সামনে দাঁড়ালো। গম গম কণ্ঠে জিজ্ঞেস করলো, কারা আপনারা, কি চাই?
নাইম নামের ছেলেটি লোকটির কথার জবাব দিল, আমরা শহর থেকে এসেছি, এই গ্রামের জমিদার এনেছেন আমাদের। বন্যায় অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছে, তাই। কথা শেষ করতে পারলো না নাইম, তার আগে পেছন থেকে সম্পান বলে উঠল, আরে দাদা, ওনারা ডাক্তার, জমিদার বাবু শহর থেকে আনাইছে। আর কথা বলতে হলো না সম্পানকে। লোক দুজন সবাইকে ভেতরে ঢোকার অনুমতি দিল। সদর দরজা পেরিয়ে বৈঠক ঘরে আসলো সবাই। তৎক্ষণাৎ একটা মেয়ে দৌড়ে এসে বলল, খারান বাবু পুরুষ মানুষ ভেতরে যাইতে পারবেন না, আপনারা ইহানে বহেন, আমি বড় মারে ডাইকে আনতাছি। ওদের বসতে দিয়ে মেয়েটা ছুটে ভেতরে চলে গেল। নাইম ইশারায় সবাইকে বসতে বলে নিজে একটা কাঠের চেয়ার টেনে বসলো। শহর থেকে 6 জন এসেছে ওরা। আরও কয়েকজন বড় বড় ডাক্তার আসবে, তবে একটু সময় লাগবে। মেডিকেলের স্টুডেন্ট ওরা, নাইম, আসিফ, শেখর, মিষ্টি, রুমি ও ফালক। এদের টিম প্রতিটি দলে 6 জন করে ভাগ হয়ে এক এক গ্রামে গিয়েছে। দেশের অবস্থা ভালো না, বন্যায় বেসে গেছে গ্রামের পর গ্রাম, সাথে সাথে অসুখও বাড়ছে। বিশেষ করে কলেরা, গ্রামের মানুষেরা সতর্ক থাকে না বিধে এইসব রোগ বেশি হয়। তাই ওরা এসেছে সবাইকে সতর্ক করতে এবং চিকিৎসা করতে। অবশ্য সব ধরনের ট্রেনিং করেই এসেছে, তবুও বড় ডাক্তার সামনের সপ্তাহে এসে দেখে যাবেন। বড়সড় গোমটা টেনে বৈঠক করে এলেন মালা, সাথে একটু আগে আসা মেয়েটিও। মালা নিচু স্বরে বললেন, কুসুম, হ্যাঁ করে নাস্তা ফানিয়ে দে। সাথে সাথে কুসুম সবাইকে শরবত আর পিঠা দিল। শরবত খেয়ে সবাই ক্ষান্ত হলো, আর খাবে না ওরা। মালা কুসুমকে দিয়ে ছেলেদের বৈঠক ঘরের পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিল, আর মেয়েদের নিয়ে ঢুকলেন মহিলা অন্দর মহলে। মালা ওদের নিয়ে পরীর ঘরেই বসালো, তারপর আবার রান্নাঘরে চলে গেল কাজে। পরী এখনো আসছে না দেখে চিন্তিত মালা। ঘরে 3 জন নতুন পুরুষ এসেছে, না জানি মেয়েটা কোন অবস্থাতে ঘরে এসে ঢুকে। তাই তিনি আগেভাগেই কুসুমকে পাঠিয়ে দিলেন নৌকা ঘাটে। কুসুম পানিতে পা ডুবিয়ে বসে রইল পরীর অপেক্ষায়। কিছুক্ষণ পরেই 2টা নৌকা ভিড়ল পারে। জুম্মান হাতে এক মুঠো শাপলা নিয়ে লাফ দিয়ে নেমে পড়ল। লতিফার দেলোয়ার বাকি শাপলা নিয়ে ভেতরে ঢুকে গেল। অবশেষে বের হলো পরী। ওদের হাতে একগুচ্ছ শাপলা। শাপলা নিয়ে একটা মালা বানিয়ে গলায় জড়িয়েছে সে। কুসুম দৌড়ে গিয়ে পরীর সামনে দাঁড়িয়ে বলল, পরী আপা, তাড়াতাড়ি ঘরে চলেন, বড় মা কইছে আপনার ঘরে যাইতে, আর বাইর হইয়া যাইব না। ঘরে 3 জন নতুন পুরুষ আইছে, আহেন আমার লগে। পরে নিজের ঘাড়টা উঁচু করে যাচ্ছিল। কুসুমের কথায় হাত আপনা আপনি থেমে গেল তার। বুঝতে বাকি রইল না যে এই সেই মেহমান যার কথা সকালেই ওর আম্মা বলেছিল। পরী বলল, কেন আম্মা ঘরে ঢুকতে দিল? কুসুম গলা জেড়ে বলল, কেন দিব না, শহরের ডাক্তার, তারা রুগী দেখতে আইছে, থাকতে তো দিবই। কুসুম আর কথা বলতে পারল না, তার আগে জপ করে বৃষ্টি নেমে এসেছে। বৃষ্টি বড় বড় ফোঁটা ভিজিয়ে দিচ্ছে ওদের। জুম্মান আগে ঘরে ঢুকে পড়েছে। পরী আর কুসুম একসাথে দৌড় লাগালো। হাতে শাপলা ওগুলোর পাপড়ি পড়তে পড়তে মেঝেতে বৈঠক ঘরের উঠোন পাকা করা। পরীর কদ্দমার্ত পা ফেলা দরুন পায়ে ছাপ সেখানে স্পষ্ট হয়ে উঠেছে, সাথে শাপলার পাপড়ি ছড়িয়ে পড়ছে। নাইম নিজের ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতো পরিষ্কার করছিল। আসার সময় কাদা লেগে গেছে। হঠাৎ কারো পায়ের শব্দে উঠোনের দিকে তাকালো। 2 জন মেয়ে দৌড়ে চলেছে গেল। তার মধ্যে একজনকে নাইম চেনে, সে হলো কুসুমি বাড়ির কাজের মেয়ে, কিন্তু 3য় জনকে সে চিনল না। ওলনাটা বোরকার নেকাবের ন্যায় পড়ে আছে বিদে মুখটাও দেখতে পারল না সে। মেঝেতে তাকিয়ে এক দৃষ্টিতে পরীর পায়ের ছাপ আর শাপলার পাপড়িগুলো দেখতে লাগলো। বেশিক্ষণ স্থায়ী হলো না সে পায়ের ছাপ। বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল। নাইম বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর নিজ ঘরে চলে গেল। বৈঠক ঘর ফেরে মহিলা অন্দরে ঢুকতেই বৃষ্টি তোড় যেন বাড়ল। বড় উঠোন পেরিয়ে খোলা বারান্দায় আসতে আসতেই ভিজে গেছে পরী। হাতের শাপলাগুলো মেঝেতে রেখে হাত পা ঝাড়ল সে। কুসুম ততক্ষণে রান্নাঘরে চলে গেছে। বাড়িতে মেহমান এসেছে, রান্না করতে হবে তো। ভেজা জামা কাপড় ছাড়বে বলে পরী আবার দৌড় দিল। দুপদাপ শব্দ এলো পরীর পায়ের, কিন্তু পরক্ষণেই থেমে গেল সে। নিজের ঘরে অচেনা গন্ধ পেয়ে রুমি বিছানায় গায়ে দিয়ে পড়েছে। ফালক আর মিষ্টি ব্যাগ খুলে কিছু খোঁজার ব্যস্ত। কারো আগমনের আবাসে 2 জনে ঘাড় ঘুরিয়ে তাকালো। পরীকে দেখে চিনল না ওরা। পরী নিজ কক্ষে প্রবেশ করতে করতে বলল, কারা আপনারা, আমার ঘরে কি করেন? ওরা 2 জনেই থতমত খেয়ে গেল। কার ঘরে মালা এদের রেখে গিয়েছে তা ওরা জানে না।
যেখানে ওদের থাকতে দেওয়া হয়েছে ওরা সেখানেই থাকছে। পরে আরেকটু কাছে এসে দাঁড়িয়ে আবার একই প্রশ্ন করতেই মিষ্টি জবাব দিল, আমরা শহর থেকে এসেছি। গ্রামের জমিদারের গিন্নি মানে মালা বেগম আমাদের এই ঘরে থাকতে বলেছেন। সঙ্গে সঙ্গে পরীর রাগ আসমান ছুঁয়ে গেল। যেখানে নিজের জিনিসপত্রে কারো হস্তক্ষেপ সে পছন্দ করে না, সেখানে একই ঘরে এই মেয়েদের নিয়ে সে থাকবে কিভাবে? সাথে সাথেই পরী গলা ফাটিয়ে মালাকে ডাকতে শুরু করে দিল, আম্মা 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 যান, একটু এদিকে আহেন। কিন্তু মালার পরিবর্তে ঘরে এসে হাজির হলো আবেরজান বেগম। লাঠিতে ভর দিয়ে এসে তিনি বললেন, মাইয়া মানুষ এত গলা বাজাস কেন? তোরে না করছি না, এত চিল্লাস কেন বারবার? পরী দ্রুত পদে দাদির নিকটে গিয়ে দাঁড়িয়ে বলল, আমারে না জানাই আমার ঘরে অন্য মানুষ ঢুকতে দিলা কেন? আবেরজান পান চিবুতে বলল, অহনি তো আইলো ওরা, একটু জিরাইতে দে। তোর মায়ের মেলা কাম এখন, পরে ওগরে অন্য ঘরে দিয়ে আইব। তুই বিজ্জা গেছোস, কাপড় বদলা। লাঠিতে ভরে চলে গেল আবেরজান। মিষ্টি আর পালক লজ্জায় মাথা নুইয়ে ফেলেছে। প্রথম দিনই এত বড় অপমান মেনে নিতে পারলো না ওরা। মেয়েটা কিভাবে সামনাসামনি কথাগুলো বলে ফেললো। রুমে এতক্ষণ ঘুমাচ্ছিল। পরী চিল্লানোর ফলে দৌড়ে উঠে সে পরবর্তী কথাগুলো ওর কানে যেতে লজ্জাবোধে মাথা নিচু করে ফেলে। এখন ওদের মনে হচ্ছে এই গ্রামে আসাটাই ভুল হয়েছে ওদের। পরী কথা না বলে সামনে পা বাড়ালো। কাঠের সাথে লাগানো আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। অনেকটা দেখতে ড্রেসিং টেবিলের মতো, আর সামনে কয়েকটা কোটার কতগুলো রং বেরঙের ফিতা। এতক্ষণ ধরে মুখে ওড়না বাঁধা থাকলে এখন সেটাই একটানে খুলে ফেললো পরী। তারপর চুল থেকে ফিতার বাঁধন খুলতে ব্যস্ত হলো। মিষ্টি আর পালক চোখ তুলে পর্যন্ত তাকাতে পারলো না, কিন্তু রুমির ধাক্কায় সেদিন তাকালো। রাগজনক কণ্ঠে পালক বলল, কি হয়েছে, ধাক্কা দিচ্ছিস কেন? রুমি হা করে সামনের দিকে চোখ রেখে বলে উঠলো, হ্যাঁ রে, এটা কি মেয়ে নাকি কোনো মোমের পুতুল? একটু কি ছুঁয়ে দেখবো? রুমির কথার মানে ওরা দুজনে বুঝতে পারলো না। রুমির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে ওদের দৃষ্টি স্থির হলো সামনের আয়নাতে। আয়নার প্রতিবিম্বে যেন একটা পরীর আগমন ঘটেছে। পুরো পুতুলের মতোই লাগছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে। গায়ের রংটা উজ্জ্বল ফর্সা, তার উপর পানির ফোঁটাগুলো চিকচিক করছে। প্রথম মেয়ে হয়ে কোনো মেয়ের উপর চোখ আটকে গেছে ওদের। ঘর থেকে কিছুতেই বের হতে পারছে না ওরা। চুল থেকে বেগুনি রঙের ফিতা দুটি খুলে রেখে ওড়নাটা হাতের পিছনে ঘুরতেই তিনজন যুবতীকে হা করে তাকিয়ে থাকতে দেখে পরী কপাল কুঁচকালো, তবে কিছু বলল না। কাঠের তৈরি আলমারি থেকে নিজের কাপড় বের করে ঘর থেকে বের হতে নিলে ফালকের ডাকে থমকে দাঁড়ায় পরী। ফালক জিজ্ঞেস করে বসে, নাম কি তোমার? পরী পেছনে না ফিরেই উত্তর দিল, পরী। অতঃপর ঘর ছেড়ে বের হয়ে গেল। এবার ওদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেল। এই মেয়ের কথাই বিন্দু আর সম্পান বলা বলি করছিল। বিন্দুকে সাথে করে নিয়ে ওরা শাপলা বিলে আসে, কিন্তু তার আগে লতিফা দেলোয়ার ওদের পথ রোধ করে দাঁড়ায়। কিছুতেই ওদের এদিকে যেতে দিবে না ওরা। সম্পানের অনেক অনুরোধেও লতিফের মন গড়ল না, কারণ জমিদার কন্যা পরীর কড়া হুকুম, সে থাকাকালীন শাপলা বিলে কোনো পুরুষের আগমন ঘটতে পারবে না। শাপলা বিলে সাঁতার কাটার জন্য কথাটা পরী বলেছিল, কিন্তু তবুও তার সাঁতার কাটা হলো না। শেষে বিন্দু পরীর নৌকায় গিয়ে ফিসফিসিয়ে সলা পরামর্শ করে অনুমতি নিল। তারপর সম্পান নৌকা নিয়ে অনায়াসে শাপলা বিলে বৈঠা ফেললো। ফালক ভেবেছিল জমিদার কন্যা না জানি কেমন হবে, কিন্তু সামনাসামনি দেখলো এত একটা ফুসকে মেয়ে, বয়স 14 কি 15 হবে। এই মেয়ের রূপের যেমন তেজ, মেজাজের তেমন যেমন ঝাঁজ, সব মিলিয়ে আগুন বলা যায়। মিষ্টি বড় একটা দম পেলে বলে, এটা মেয়ে নাকি বিছুটি পাতা? এভাবে কেউ কারোর সাথে কথা বললে? শহর থেকে এসেছে, মেহমানি তো ওদের, সেজন্য এভাবে কথা বলবে? তবে মিষ্টি কথা কেউ কানে তুলল না। রুমে চোখ কষলে বলে, এত সুন্দর মেয়ে আমি এই প্রথম দেখলাম। হবেই তো, দেখলি না এই পরীর মা কত সুন্দর? যৌবনকালে এই মহিলারও তার মেয়ের মতো রূপ ছিল, মায়ের মতোই হয়েছে মেয়েটা। ফালকের কথায় রুমি খাট থেকে নেমে এসে ওকে জড়িয়ে ধরে বলল, ছেলে হলে এই মেয়েকে এখনই বিয়ে করে ফেলতাম। হাসলো ফালক, তোর মতো সাধারণ মেডিকেল স্টুডেন্টের কাছে জমিদার তার মেয়ের বিয়ে দিত বুঝি? জমিদার রাজকুমার রাজা হওয়ার একটা সুবিধা আছে জানিস, রাজ্যের সবচেয়ে সুন্দরী রমণী তাদের জন্য বরাদ্দ থাকে। ফালক আর রুমির দুষ্টুমি পছন্দ হলো না মিষ্টির। মেয়েটার নাম মিষ্টি, কিন্তু কথায় জাল মেশানো থাকে সবসময়। মূল কথা হলো পরীর সৌন্দর্য ওর পছন্দ হয়নি। ওরাও সুন্দর, ফর্সা, গায়ের রং, কিন্তু পরীর মতো অত নয়। দুপুরে খাওয়ায় ডাক পড়তে সবাই একসাথে খেয়ে নিল, কিন্তু খাওয়ার সময় ওরা পরীকে দেখতে পেল না। ছেলেদের আগে খেতে দেওয়া হলো এবং মেয়েদের পরে।
খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলো ওরা। ঘাটে ওদের জন্য নৌকা বাঁধাই আছে, ব্যাগপত্র নিয়ে দ্রুত নৌকায় চেপে বসো সব। এখন ওরা গ্রামের আশ্রয় কেন্দ্রে যাবে, সেখানে শতাধিক মানুষ আছে, অর্ধেকের বেশি অসুস্থ। সেখান থেকে ওরা জমিদার বাগান বাড়িতে যাবে, সেটিও বর্তমানে আশ্রয় কেন্দ্র পরিণত করেছে আফতাব। নৌকায় বসে পালক আর রুমি ফিসফিস করে কথা বলছে আর হাসছে। ওদের কাণ্ড দেখে নাইম জিজ্ঞেস করলো, কিরে তোরা নিজেদের মধ্যে কি বলছিস, আমাদের কেউ বল শুনি। শেখর তাতে তাল মিলিয়ে বলল, বোধহয় বিয়ের পর হানিমুন কাচার প্ল্যান করছে। বলতে বলতে হাসলো শেখর। পালক শেখরের বাহুতে ধাক্কা দিয়ে বলল, জিনারে মশাই, আমরা জমিদারের মেয়ে পরীর কথা বলছি। জানিস মেয়েটি দেখতে খুব সুন্দর, একদম পুতুলের মতো। নাম পরী, আর দেখতেও পরীর থেকেও কম নয়। আমি কখনো রাজকন্যা দেখিনি, কিন্তু রাজকন্যারা বোধ হয় এই পরীর মতোই দেখতে হয়। কৌতূহল হয়ে পালকের কথা শুনতে লাগলো শেখর, নাইম আর আসিফ। পরে তবে পুরোপুরি হয়তো কথাটা বিশ্বাস হলো না ওদের। আসিফ ব্যঙ্গাত্মক সুরে বলল, ফাজলামো করছিস? গ্রামের এরকম নোংরা পরিবেশে এত সুন্দর মেয়ে? দুমকে উঠল রুমি। চুপ থাক, একটা মেয়ে কখনোই আরেকটা মেয়ের রূপের বর্ণনা দেয় না, দিতে চায় না, কিন্তু আমি না দিলেও পারছি না, আসলেই মেয়েটা খুব সুন্দর। নাইম ওদের সবার দিকে তাকিয়ে বলল, তাহলে তো দেখতে হচ্ছে মেয়েটাকে, দেখি কেমন সুন্দর। তা দেখবি কিভাবে? অন্দরমহলে তো পুরুষ ঢুকতে দেওয়া হয় না। রুমির দিকে তাকিয়ে কপাল কুঁচকালো নাইম। সত্যি তো? তাহলে কি পরীকে দেখা হবে না? যদি পরী বাইরে আসে তাহলে দেখব। পালক গেঞ্জি কাটলো, নাইমের দিকে তাকিয়ে বলল, অত সোজা না বাবু, ওই মেয়ে বাইরে বের হয় কিভাবে দেখনি? আজকে শাপলা বিলে তো নৌকায় ওই পরীই ছিল। বাবা, কত জোর করে আমরা আসতে পারলাম। নাইমের মুখে চিন্তার রেশ দেখা গেল। পালক আর রুমি যেভাবে মেয়েটার বর্ণনা দিল, একবার না দেখা পর্যন্ত ক্ষান্ত হবে না। শেখর দুষ্টু হাসি দিয়ে বলল, তাহলে আমরা রাতে চুরি করে অন্দরমহলে ঢুকবো। কি বলিস তোরা? আমি কিন্তু পরীকে না দেখে শহরে ফিরছি না। শেখরের কথায় সবাই হাসলো, শুধু মিষ্টি বাদে। ও সইয়ের বাইরে বের হয়ে চারপাশ দেখছে। নাইম শেখরের কথা ভেবে দেখলো মন্দ না। সে বলল, তাহলে আজ রাতেই মিশনে নেমে পড়া যাক, কি বল? এবার আসিফও সায় দিল, ও দেখতে চাই কেমন সুন্দর মেয়ে। পালক ওদের কথা শুনে মাথা নেড়ে বলল, পাগল তোরা সব, ধরা খেলেই বুঝবি। জমিদার মশাই তোদের ঘরদান নিবে দেখিস। আহারে এসেছিস 6 জন, যেতে হবে 3 জন। কথাটা আফসোসের সুরে বলল পালক। নাইম বলল, আমরা ধরা খেলে তোদের নাম বলবো, তোরাই তো লোভ দেখালি। মেয়েটা এত সুন্দর, গর্দান গেলে সবার যাবে। গ্রামের প্রাথমিক বিশ্ববিদ্যালয়কে আশ্রয় কেন্দ্রে বানানো হয়েছে। এখানে সবাই তাদের মালপত্র নিয়ে কোনো এক স্থানে ঘাপটি মেরে থাকছে। গত 5 দিনে আফতাবউদ্দিন কিছু কিছু খাবার দিয়েছে সবাইকে। তাছাড়া কয়েকটি প্রতিষ্ঠান থেকেও সাহায্য করা হচ্ছে অসহায় মানুষদের। নৌকা থেকে আশ্রয় কেন্দ্রে নামতে নাইমসহ সবাই হা হয়ে সবটা দেখতে লাগলো। এই গ্রামের সবকিছু অদ্ভুত ধরনের, এমনকি জমিদার বাড়িটাও অদ্ভুত ধরনের জিনিসপত্র ভরপুর বাড়িটি। ওরা যতক্ষণ ও বাড়িতে ছিল ততক্ষণ ঘরে শুধু দেখেই যাচ্ছিল। সবাই ওদের দেখেই বুঝতে পারলো ওরা যে শহুরে ডাক্তার। গায়ের সাদা রঙের অ্যাপ্রন জড়ানো বিধে চিনতে সুবিধা হয়েছে। খাটো মোটা করে একজন লোক এগিয়ে এলো ওদের দিকে। ঘুরে ফিরে সবাইকে এক পলক দেখে নিয়ে বলল, আহেন আপনারা, ওদিকে থেকে শুরু করেন। এটুকুতেই হাঁপিয়ে গেছে। চারপাশে চোখ বুলিয়ে নাক ছিটকে সে বলল, এই নোংরা জায়গায় থাকতে হবে এখন? আমার তো বাবা বমি আসছে, ইচ্ছে করছে এক্ষুনি ঢাকা ফিরে যায়। পালক নিজের চেয়ারটাতে বসতে বসতে বলল, তা হচ্ছে না কন্যা, স্যার তো বলেই দিয়েছে আমাদের এখানেই থাকতে হবে। এতে তোর বমি আসলে করে ফেল, তোকেও রোগী বানিয়ে এখানে ভর্তি করিয়ে দিব। নাইম স্টোকাসটা গলায় ঝুলিয়ে ব্যাগ থেকে খাতা কলম বের করতে করতে বলল, তাড়াতাড়ি কাজ শেষ কর, তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবি। শেখর নিজের ব্যাগ খুলতে খুলতে বলল, হ্যাঁ, তাড়াতাড়ি পরীকে দেখতে পারবো। রুমি শেখরের মাথায় গাঁটটা মেরে বলল, পরীর চক্করে যেন ভুলভাল চিকিৎসা করিস না, তাহলে তুই শেষ। ওরা 6 জন কাজে লেগে পড়ল। নাইম ধরে সবাই দাঁড়িয়ে আছে। নাইম চেয়ার পেতে বসে আছে আর এক একজন সমস্যার কথা শুনছে আর ওষুধ লিখছে। শেখর আর আশিফ ওষুধ দিচ্ছে আর মেয়েদের চিকিৎসা করছে রুমি আর পালক, মিষ্টি পালক। কারণ এখানকার মেয়েরা পুরুষ ডাক্তারদের কাছে আসতে অস্বস্তি বোধ করে, তাই এরকম ব্যবস্থা করা।
তবে লোকের সংখ্যা দেখে মনে হচ্ছে আজকে রুগী দেখে শেষ করতে পারবে না। ইতিমধ্যে বিকেল গড়িয়ে এসেছে। হঠাৎ করে নাইমের চোখ গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্পানের দিকে। কিছু একটা ভেবে নাইম তার নিজের জায়গায় আসিফকে বসিয়ে উঠে গেল। সম্পানের সামনে গিয়ে দাঁড়াতে একগাল হাসল সম্পান। বিনিময়ে নাইমও মুচকি হাসি উপহার দিল সম্পানকে। বলে উঠল, কি অবস্থা, তুমি কি এখানে থাকো? না বাবু, আমার কি এখানে খাড়ানের সময় আছে? নাও নিয়েই পইরা থাহি, মেলা কাম আমার, পুরা পদ্মাই আমার, বুঝছেন? সম্পানের কথায় হাসল নাইম। অদ্ভুতভাবে সেই হাসি অবলোকন করে সম্পান। শহরের লোক হওয়ায় অন্যরকম দেখতে নাইম। চুলগুলো কি সুন্দর, গায়ের রঙও ফর্সা, পরনের পোশাক আশাক বলে দেয় ছেলেটা বড় ঘরের জন্মেছে। সেখানে সম্পান নিতান্ত সুনুফুটি। আয়নায় নিজের চেহারা না দেখলেও প্রতিদিন নদীর পানিতে নিজের চেহারা দেখে সে। মাথায় জাকড়া জাকড়া চুল, শ্যামলা গায়ের রং এবং পরনের পোশাক তো সবসময় নোংরা থাকে। এভাবে কি তাকে সুন্দর দেখাবে? সুন্দর দেখাতে হলে আগে তাকে সুন্দর পোশাক পরতে হবে, নাইমের মতো চুলগুলোর যত্ন করতে হবে। কিন্তু ওসবের ক্ষমতা নেই চম্পানের। পরের নৌকা চালিয়ে যা পায় তাতে তো সংসার ঠিকমতো চলে না। তার উপর এই সর্বনাশা বন্যা সব শেষ করে দিল, ঘরবাড়ি সব ডুবিয়ে দিয়েছে। এখন ওর পরিবারের ঠাঁই হয়েছে নিজের আধভাঙা নৌকাখানিতে। ফুটো দিয়ে পানি ঢুকতেই থাকে অনবরত, আর ওর মা পানি ফেলতে ফেলতে হয়রান হয়। সম্পানকে ভাবতে দেখে নাইম হালকা ধাক্কা দিল সম্পানকে। কি ভাবছো? সম্পান হেসে বলল, না কিছু না। নাইম এদিকে ওদিকে তাকিয়ে দেখলে কেউ আছে কিনা। সম্পানকে এক পাশে টেনে নিয়ে আস্তে করে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি সত্যি বলবে? কি কথা? খানিকটা ইতস্ত করে নাইম বলল, জমিদারের মেয়ে পরীর সম্পর্কে বলতে পারবে? মুহূর্তে সম্পানের চোখে চেহারায় আদার নেমে এলো। হাসি মুখখানিতে ভয়ের ছাপ দেখা দিল। সে মাথায় হাত রেখে বলল, ঠাকুরের দিব্যি বাবু, আমি পরীর কিছুই জানি না, আমার এই সব জিগাবেন না, আমি কইতে পারুম না। কথা শেষ করে সম্পান চলে যেতে চাইলে নাইম ওর হাত খপ করে ধরে ফেলে। অবাক চোখে তাকিয়ে বলে, এত ভয় পাচ্ছ কেন তুমি? কি আছে ওই পরীর মাঝে যে এত ভয় পাও তুমি? আমাকে নির্ভয়ে বলতে পারো, আমি কাউকে বলবো না। কিন্তু সম্পান বলতে নারাজ। নাইম অনেক জোরাজুরি করতে লাগলো। শেষে সম্পানকে বলতেই হলো পরীর সম্পর্কে। পরী আমাগো জমিদারের ছোট মাইয়া। আপনারা পরীগো বাড়িতেই গেছেন। পরীর মা বাপে অনেক শাসন করে ওরে, সবসময় ঘরের ভিতরে বইসা থাকে, বাড়ি থেকে বাইর হয় না একটু। মনোযোগ দিয়ে সম্পানের কথাগুলো শুনল নাইম। তারপর বলল, কেমন দেখতে পরী? তুমি কি কখনো ওকে দেখেছ? হাসল সম্পান, হাত নাড়িয়ে বলল, আমি কেন বাবু, এই গায়ের কোনো বেডা মাইনসেও পরীরে দেহে নাই, আমি দেখবো কেমনে? কারো কাছে শুনুনি পরী কেমন দেখতে? হ, বিন্দু কইছিল পরী নাকি মেলা সুন্দর। ওর বেশি তো জানি না। সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে নাইম বলল, ব্যাস এটুকুই? এটুকু বলতেই এত গলা কাঁপছে তোমার? আমার মনে হয় তুমি সব কথা বলনি। এবার সম্পান আর দাঁড়ালো না, হন্ততন্ত হয়ে ছুটে গেল ঘাটে। দ্রুত পদে চেপে বসল নৌকায়। নাইম শান্ত চাহনিতে সম্পানের চলে যাওয়া দেখল। নাইমের মনে হচ্ছে সম্পান কিছু লুকাচ্ছে, কিন্তু কি? জানতে হবে ওকে। তবে সবার আগে পরীকে দেখার প্রয়োজন। এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দিল সে। মাগরিবের আজান পড়েছে, ঘন্টাও হয়নি। অজু করে একসাথে নামাজ আদায় করলে জেসমিন ও মালা মোনাজাত মন ভরে দুজন দোয়া করলে এই গ্রামের সকল মানুষের জন্য। যে বন্যা দেখা দিয়েছে, মনে হচ্ছে গ্রামকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত থামবে না। জায়নামাজ বাস করে নির্দিষ্ট স্থানে রেখে বের হতে মালা দেখলেন পরী বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে এগোচ্ছে। কৌতূহল নিয়ে মালাও এগোলেন সেদিকে। রান্নাঘরে উকি দিতেই দেখলেন থালা ভর্তি ভাত নিয়ে খেতে বসেছে পরী। বড় বড় ভাতের দলা মুখে পুড়ছে আর কাঁচামরিচে কামড় বসাচ্ছে। ঝালে ঠোঁট দুটো লাল হয়ে গেলেও পরী খেয়ে যাচ্ছে। সামনেই জ্বলছে হারিকেন, হলুদ আলোয় পরীর চেহারায় লাল আভা দেখা যাচ্ছে। মালা বেশ মনোযোগ দিয়ে দেখলো মেয়েকে। এক পা বাজ করে আর এক পা মেলে দিয়ে মেঝেতে বসে খাচ্ছে পরী। গায়ের ওড়না অপরাধীর ন্যায় পাশে পড়ে আছে। মালা হাজার চেষ্টা করেও পরীকে বোঝাতে পারে না যে সভ্যতা কাকে বলে, কিভাবে চলতে হয়, খেতে হয়, কথা বলতে হয়। এই নিয়ে দুঃখের শেষ নেই এই মালার। পরীর জন্য শাশুড়ির কাছেও কথা শুনতে হয়। শাশুড়ি পরীর সাথে পেরে ওঠে না বিদায় মালাকেই কথা শোনায়। এই মেয়েকে নিয়ে মালা আর পারছে না। মালা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকেই বলে উঠল,
এই সাজের বেলা খাইতে বইলি যে? মুখ তুলে একবার মাকে দেখে নিল পরি, তারপর আবার খাওয়ায় ব্যস্ত হয়ে বলল, দুপুরে কিছু খাই নাই, তাই খিদে লাগছে। তোরও কতবার কইছি এইরমভাবে খাইতে বইবি না, ওলনা ঠিক কর তাড়াতাড়ি। মায়ের কড়া চাহনিতে পরি ওলনা তুলে গলায় ঝুলে, তারপর গপাগপ খেতে খেতে বলে, আমার ঘর খালি হয়েছে নাকি? হেরা গেছে? মালা গম্ভীর কণ্ঠে বলে, হ গেছে, তুই তো থাকতে দিবি না। কিছু একটা ভেবে পরীর খাওয়া হঠাৎ থেমে গেল। চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সোনা আপার ঘরে থাকতে দিছেন? তোর সোনা রূপা আপার ঘরে থাকতে দেই নেই। এখন যা, খা জম্মের মতো, পেট না ভরলেই আমারে খা। মালা রাগে ফুসফুস করতে করতে চলে গেলেন। পরি তা দেখে হাসল। দরজার দিকে উকি দিয়ে মায়ের যাওয়া নিশ্চিত করে গায়ের ওড়নাটা আবার ফেলে দিল সে। শান্তিমতো বসে খেতে না পারলে পেট ভরে না পরি। নায়েমরা ফিরল সন্ধ্যার পরপরই, এসে যার যার ঘরে চলে গেল। সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, রাতে জোরে বৃষ্টি নামবে বোধ হয়। রুমিদের ঘর আলাদা করে দেওয়া হয়েছে। পরি যে মেজাজ, তাতে ওদেরও মন সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার। একটু রাত করে বাড়িতে ফিরলেন আফতাবউদ্দিন। প্রায় 3 দিন পর বাড়িতে এসেছেন তিনি, সাথে ওনার ছোট ভাই আখির উদ্দিনও এসেছেন। তবে সে অন্দরমহলে ঢুকতে পারলেন না, কারণ আফতাব ছাড়া অন্দরমহলে কোনো পুরুষ প্রবেশ নিষিদ্ধ। এই প্রথা শুধুমাত্র পরীর জন্য নয়, এটা ছিল পরীর মা মালার জন্য। আফতাব যেদিন মালাকে বিয়ে করে ঘরে তোলেন, সেদিনে সবাই মিলে নববধূ দেখার জন্য আসে। মালাকে দেখে সবাই সেদিন হা হয়ে গিয়েছিল। অন্যান্য পুরুষেরা কুনজর দিয়েছিল মালার উপর। সুন্দরের দিকে সব মানুষের চোখ আটকে যায়, কিন্তু সবাই সুন্দর নজরে তাকাতে পারে না। কারো কারো নজরে নিকৃষ্টতা মিশানো থাকে। তবে মালার দিকে সর্বপ্রথম নোংরা নজরে দেখে আফতাবের এই ভাই আখির। সেটা কয়েকদিনের মাথায় ঠিকই বুঝতে পেরেছিল আফতাব। সেজন্য মহিলা অন্দরমহলে তিনি ব্যতীত অন্য পুরুষের ঢোকা নিষেধ করে দিয়েছিলেন আফতাব। পরে যখন ওনার 3 মেয়ের দিকে তাকান, একই ভাবনা আসে ওনার মাথায়। কেননা মালা একটি নয়, 3টা পরি জন্ম দিয়েছে। ছেলেদের বদনজর আর মেয়েদের নিরাপত্তার কথা ভেবে এরকম সিদ্ধান্ত নিয়েছেন আফতাব। যেই মালার জন্য এত কিছু করলো, আর সেই মালাকে ফেলে আরেকজনকে বিয়ে করে ঘরে তুলল আফতাব, সেটাই বুঝতে পারে না পরি। বেশি ভালোবাসায় মরিচা ধরে নষ্ট করে দেয় সেই ভালোবাসা। এই ভেবে পরীর মনে আগুন জ্বলে সবসময়। শুধু পরি কেন, এজন্য সোনালি আর রূপালিও বাবাকে অপছন্দ করে, তবে তা প্রকাশ করে না কেউ। কাজ শেষে আফতাব আসতে তার 2 ভিবি এগিয়ে এসলেন। জেসমিন হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দিলেন, আর মালা গেলেন খাবার আনতে। তিমির নিকাশকালে গুটগুটো অন্ধকার ছেয়ে আছে চারিদিকে। বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক ভেসে আসছে। গুমট ভাবটা এতে কাটছে কিছুটা, কিন্তু এই সময়টাতে যেন চারিদিকে ভয় ছড়িয়ে চলেছে। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির তাণ্ডব যেন বাড়ছে, বই কমছে না। কালকে সকালে না জানি কতটা পানি বাড়বে। এজন্য ঘুম আসছে না মালার। পাশে জুম্মান বেগরও ঘুমাচ্ছে। আফতাব আজকে জেসমিনের ঘরে ঘুমিয়েছে, তাই জুম্মান আজকে বড় মায়ের সাথে ঘুমাচ্ছে। মালা অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করলো, চোখটা সবে লেগে এসেছে। অমনি কারো গলার আওয়াজে ঘুম ভেঙে এলো। তুড়ি করে করে মায়েরা বাইরে এসে বোঝার চেষ্টা করলো যে কে এমনভাবে চিল্লাচ্ছে। তবে বাইরে এসে বুঝতে পারলো এটা কুসুমের গলা। নিচতলার বারান্দায় সে এদিক ওদিক হারিকেন দিয়ে দৌড়াচ্ছে আর জোরে জোরে বলছে, কেডা কোথায় আছো গো? ঘরে চোর আইছে, চোর। মালা ভীত হয়ে দৌড়ে এলো নিচতলায়। ততক্ষণে জেসমিন ও আফতাব বের হয়ে এসেছেন। কুসুমের গলা সরে সবার আগে ফালকের ঘুম ভাঙলো। রুমি আর মিষ্টিকেও ডেকে তুলল। ঘটনা জানতে ওরা ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ওখান থেকে নিচতলার উঠোন স্পষ্ট, তবে অন্ধকারে এখন কিছুই দেখা যাচ্ছে না। আফতাব এগিয়ে এসে বললেন, কি হয়েছে কুসুম? কুসুম হাঁপাতে হাঁপাতে বলল, কর্তাবাবু, ঘরে চোর আইছে গো, চোর। মালা ঘুমটা টেনে এগিয়ে এসে বললেন, কস কি? কি কি চুরি করছে? কুসুম হালকা হেসে বলল, পরিয়াপা থাকতে চুরি করবো কেমনে? বেডারে মায়েরা ভর্তা বানাইয়া দিছে। মালা চোখ কপালে। অন্ধকারের মধ্যে পরীকে খুঁজতে লাগলো মালা। কুসুম ছাতা মালার দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে উঠোনে পরিয়াপা এতক্ষণে বেডারে বাইন্দা ফালাইছে। বলে মুখে হাত দিয়ে হাসলো কুসুম। হারিকেন হাতে নিয়ে ছাতা মাথায় আফতাব আর মালা এগিয়ে গেল উঠোনের
কোণে বড় পেয়ারা গাছের সাথে লোকটার দুটো হাত বাঁধছিল পরি। লোকটার পুরো মুখে গামছা পেঁচানো, এতে বেহারা দেখা যাচ্ছে না। পরি আর লোকটা সম্পূর্ণ ভিজে গেছে। মোটা লাঠিটা নিয়ে উঠে দাঁড়ালো পরি। আফতাবের দিকে তাকিয়ে বলল, চোর ধরা শেষ আর আপনি অহন আইলেন? যাকগে, কাইলোর বিচার করিলেন। আজ রাত ওর এইখানে বৃষ্টিতে ভিজুক। আফতাব গোমড়া মুখে তাকালেন পরির দিকে। অনেক কিছুই বলতে চাইছেন, কিন্তু রাত বেশি হওয়ায় আর কথা বাড়ালেন না তিনি। পরীকে ঘরে যেতে বললেন। উপরে দাঁড়িয়ে সবই শুনল রুমি, মিষ্টি ও পালক। এখন ওরা ভয় পাচ্ছে খুব, যদি নাইম, শেখর বা আসিফের মধ্যে কেউ একজন হয়। ভাবতে গলা শুকিয়ে এসেছে তিনজনের। পালক ভয় মিশ্রিত কণ্ঠে বলল, কোন চোর ধরেছে পরি? নাইম তো বলেছিল আজকে পরীকে দেখতে অন্দরমহলে আসবে। তাহলে ওরা পরির হাতে ধরা পড়ে গেল? রুমি নখ কামড়াতে কামড়াতে বলল, এই মেয়েটা তো খুব ভয়ানক রে। অন্ধকার ওকে কাবু করতে পারে না, বরং অন্ধকার ওকে দেখে কাবু হয়। না হলে এই অন্ধকারে কি করে একটা মানুষকে মারতে পারে? এবার মিষ্টিও ভয় পেল খানিকটা, কোনো বিপদ হবে না তো। তখনই পরীকে আসতে দেখা গেল। তবে হারিকেনের আলোয় পরীর হাতের লাঠির মাথায় রক্ত দেখলো ওরা। এতে ওদের ভয় আরো বেড়ে গেল। পরি ওদের দিকে তাকিয়ে বলল, আপনারা ভয় পাবেন না। পরি থাকতে অন্দরমহলের কোনো মাইয়ার গায়ে কেউ হাত দিতে পারে নাই, আর পারবেও না কোনোদিন। আপনারা এখন ঘুমাইতে যান, কাইল বিচার হবে, তখন সব দেখতে পারবেন। ভুলেই পরি চলে গেল। কিন্তু ওদের ঘুম কি আদৌ আসবে? বড়সড় একটা চিন্তা ওদের মাথায় ঘুরপাক খাচ্ছে। কোনো মতে নাইম বা শেখর যদি হয়, তাহলে ওদের মান সম্মান সব শেষ। তারপর পুত্র সন্তান জন্ম দেন তিনি। শুক্রবার মানে জুমার দিন জন্মেছে, তাই ছেলের নাম রাখা হলো জুম্মান। জুম্মান ওর মায়ের মতো কালো হয়নি, আব্বার গায়ের রং পেয়েছে শ্যামবর্ণ। আমি প্রথমে জুম্মানকে কোলে নিতাম না, রূপাই রাখতো বেশি। তখন আমি পরী দেখাশোনা করতাম। পরীর বয়স 5 বছর হয়েছে, কিন্তু প্রতিটি পদে পদে আমি পরীকে দেখে অবাক হতাম। ছোট্ট পরী এতটা শক্ত তা কখনোই ভাবিনি আমি যখন ছোট ছিলাম তখন নাকি পোকামাকড়, পশু পাখি অনেক ভয় পেতাম। আম্মা সবসময় বলতো, রূপার ক্ষেত্রেও তাই। কিন্তু পরী সম্পূর্ণ আলাদা, ওকে কখনো ভয় পেতে দেখিনি। আমাদের রক্সটা গরুটার দিকেও সাহস নিয়ে এগিয়ে যেত ও। গরুটাও ছুটে আসতো পরীকে গুঁতো মারার জন্য, কিন্তু পরী তৎক্ষণাৎ সরে যেত। দড়িতে টান খেয়ে গরুটা আর এগোতে পারত না। তখন ভয় পাওয়ার বদলে পরী খিলখিলিয়ে হাসতো। তা দেখে সেদিন আমার বুক কেঁপে উঠেছিল। আমারও তখনও সাহস হয়নি এই গরুর সম্মুখে দাঁড়ানো। তারপর একদিন পরীকে সাপে কাটলো। তখন ওর বয়স 7 বছর। ওজা যখন পরীর পা থেকে বিষ নামাচ্ছিল, চোখ মুখ শক্ত করে বসেছিল পরী। এতটুকু শব্দ ওর মুখ দিয়ে বের হচ্ছিল না। চোখ দুটো লাল হয়ে গেছে, পানি পড়ছে চোখ থেকে, কিন্তু মুখে শব্দ নেই। অথচ দেলোয়ার কাকার মেয়েকে যখন সাপে কাটলো বিষ নামানোর সময় কি চিৎকার তার! তখন তার বয়স ছিল 16 বছর, কিন্তু এইটুকু বয়সে পরী কিভাবে চুপ করে রইল? কি ভাবছিস পরী? তোকে এসব কথা বলার জন্য খাতাটা দিয়ে গিয়েছি? না পরী, তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এত কথা বলার সময় আমার কাছে নেই। তাই টানা 1 সপ্তাহ ধরে আমার মনে সব কথা এই খাতায় বন্দি করেছি। তুই বড্ড কঠিন মানুষ পরী। তোর মনে আমরা 2 বোনও আমার জন্যই ভালোবাসা আছে। এছাড়া বাকি সবাইকে তুই ঘৃণা করিস, আমি তা বেশ বুঝতে পারতাম। 7 বছর বয়সে আব্বার জন্য যে ঘৃণা দেখেছি, সেই ঘৃণা আমিও আব্বাকে করতে পারিনি। জানি না জুম্মানকে তুই আদৌ ভালোবাসিস কিনা, তবে ছোট্ট ছেলেটা একটু ভালোবাসা দিস। ভালোবাসা ছাড়া কেউ কখনো বাঁচে না পরী। যেদিন তুই ভালোবাসতে শিখবি সেদিনই বুঝবি। তবে আজকে তোকে এক বিশেষ মানুষের কথা বলবো, যার কথা শুনে তোর ইচ্ছা করবি তোর জীবনে যদি এরকম কেউ আসতো তাহলে মন্দ হতো না। অবশ্য তাকে এতদিন তুই চিনে ফেলেছিস, কিন্তু দেখেছিস কিনা জানি না। সে হলো রাখাল। নামটা রাখাল হলেও সে রাখাল ছিল না, সে শুধুই আমার রাখাল, একান্তই আমার। স্কুলে পড়াকালীন বইতে কবিতা পড়তাম, রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা। কিন্তু আমার রাখাল বাঁশি বাজাতে পারতো না, গরু ছাগলও চড়াতো না, কিন্তু তবুও সে রাখাল, আমাদের গ্রামের রাখাল, রাজা। তবে পরেরটুকু আর পড়া হলো না পরীর। তার আগে কোনো একটা শব্দে সেদিকে তাকালো সে। এখন রাত অনেক, শুধু বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। তবে পরিবেশ বুঝতে পারছে যে অন্তর্মহলে কোনো নতুন পুরুষের আগমন ঘটেছে।
এই বিষয়ে বরাবরই পরি সচেতন। ভেতরে কোনো নতুন মানব আসা মাত্রই পরি তা টের পেয়ে যায়। খাতাটা বন্ধ করে হারিকেনের আঁচ কমিয়ে উঠে দাঁড়ালো সে। পালঙ্কের পেছন থেকে মোটা লম্বা লাঠিটা বের করলো। এই লাঠি দিয়েই ছোটবেলায় সে চর্চা করত, এখনো করে। বলতে গেলে লাঠি চালনায় খুব পারদর্শী পরি। সময় পেলে লাঠি চালাচালি করে শুরু করে দেয় সে। অন্ধকার থাকায় মুখটা ডাকতে হলো না পরির, কারণ সে জানে এই মুহূর্তে করে চোর ঢুকেছে এবং চোর অন্ধকারেই চুরি করে। পরি তাই লাঠি হাতে বেরিয়ে পড়ল। প্রথমে গেল রান্নাঘরে, সেখানে গিয়ে সে চুপি চুপি কুসুমকে ডেকে তুলল। তারপর একটা গামছা নিয়ে বেরিয়ে গেল। অন্ধকারে লাঠি চালিয়ে রক্তাক্ত করে দিল চোরকে। পুরো মুখে গামছা জড়িয়ে দিয়ে উঠোনের কোণের পেয়ারা গাছের সাথে বেঁধে দিল। ঘটনাটা কেমন যেন তাড়াতাড়ি ঘটে গেল। বৃষ্টিতে ভিজে গেলেও যেন শীত লাগছে না পরির। শরীর আরও গরম হয়ে আসছে। সেটা কি রাগে? বেশি ঘাটাঘাটি না করে পোশাক বদলে ঘুমিয়ে পড়ল সে। সকাল হতে সারা গায়ে ডোল পড়ে গেল। কাল রাতে জমিদার বাড়িতে চোর এসেছিল, এখন পুরি চোরকে ধরে ফেলে। আর আজকে চোরের বিচার হবে, এই গুঞ্জনে কেউই করে থাকতে পারল না। নৌকার বেলায় চোরের সোজা জমিদার বাড়িতে হাজির হলো। সবার আগ্রহ চোরের বিচার দেখা। সবাই ভাবছে চোরের এত সাহস হলো কিভাবে যে জমিদার বাড়িতে হানা দেয়। সারা রাত ঘুমাতে না পেরে মাথা ব্যথা করছে পালকের। মিষ্টি আর রুমিরও একই অবস্থা। বাইরে লোকজনের আওয়াজ পেতেই ওরা বুঝলো যে বিচার আরম্ভ হতে চলেছে। তাই ওরা ঘর ছেড়ে বের হলো। একটু এগোতে মুখোমুখি হলো আবির জানে। তিনি বললেন, কই যাও তোমরা? বিচার দেখতে? রুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে তিনি বাজখাই গলায় বললেন, বেড়াগোর সামনে যাও তো। মাথায় কাপড় কই? মাথায় কাপড় দাও তাড়াতাড়ি। কোনো রকমের তিনজন মাথায় কাপড় টেনে অন্দরমহল থেকে বের হয়ে গেল। বাইরে এসে দেখলো অনেক মানুষ সেখানে। এক পাশে মহিলারা, আরেক পাশে পুরুষ। পালক ভিড়ের মধ্যে নাইমকে খুঁজতে লাগলো, কিন্তু অত মানুষদের মধ্যে খোঁজা কি সম্ভব? এর মধ্যে আফতাবউদ্দিন এসে চেয়ারে বসলেন, সাথে আখিরও। এছাড়া গ্রামের কয়েকজন মুরব্বীও আছেন। চোরকে টেনে আনলো দুজন লোক। গামছাটা সরিয়ে মুখ দেখাতে সবাই অবাক হয়ে গেছে। এ তো উত্তর পাড়ার কানাই, ওর এত বড় সাহস হলে কিভাবে? আফতাবউদ্দিন গোমরা মুখে কানাইকে জিজ্ঞেস করলো, তুই আমার বাড়িতে চুরি করতে এলি কোন সাহসে? তাও আবার অন্দরমহলে ঢুকেছিস? কানাই কোনো জবাব দিল না। রাতভর বৃষ্টিতে ভেজায়, এখন জ্বরে কাঁপছে, মুখ থেকে কথা বের হচ্ছে না। এরই মধ্যে আখির ভুলে উঠল, যাই হোক, চুরি করেছে যখন শাস্তি পেতেই হবে। গ্রামের সবাই আমার ভাইকে সম্মান করে, শ্রদ্ধা করে, আর কানাই যা করেছে তা অন্যায়। এতে আমাদের জমিদারিকে অপমান করেছে সে, তাই ওর কঠিন থেকে কঠিনতর সাজা হওয়া উচিত। বাকিটা গ্রামের মুরব্বীরাই ভালো বুঝবেন। বলেই সবার দিকে দৃষ্টি মেলল আখির। পালক, মিষ্টি আর রুমি যেন প্রাণ ফিরে পেল। নাইমরা তাহলে নিরাপদ, কিন্তু ওরা এখন কোথায়? পালক দৌড়ে ভেতরে চলে এলো। ওর পিছু পিছু মিষ্টি, রুমি এলো। বৈঠক ঘরে পেরিয়ে ঢুকলো নাইমের ঘরে। ওরা রেডি হচ্ছিল। পালক গিয়ে প্রশ্ন ছুড়ে দিল, তোরা এখানে বাইরে কি হচ্ছে জানিস কিছু? নাইম জুতার ফিতা বাঁধছিল। পালকের কথা এক পলক সেদিকে তাকিয়ে আবার ফিতা বাঁধতে বাঁধতে বলল, শুনলাম চোর ধরা পড়েছে, তাই আর বের হয়নি। ভেবেছি একসাথে রেডি হয়ে বের হব। রুমি পালককে ঠেলে ওর জায়গায় দাঁড়িয়ে বলল, ছোটা কে ধরেছে জানিস? পরি। পরি নামটা শুনে চমকে তাকালো নাইম। শেখর শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে এসে হলো, পরি ধরেছে? সর সর, গিয়ে দেখি কেমন চোর ধরেছে আমাদের পরি। মিষ্টি শেখরের কলা চেপে ধরে ওকে থামিয়ে দিয়ে বলে, ছাগল কোথাকার, আমরা কত বেয়ে পেয়েছি জানিস? ভেবেছিলাম তোরাই বুঝি ধরা খেলি। শেখর কলার ছাড়িয়ে শার্ট ঠিক করতে করতে বলল, রাতে যে বৃষ্টি হয়েছে, বের হতাম কিভাবে? ঘুম পেয়ে গেল তো তাড়াতাড়ি। নাইম উঠে সোজা বাইরে চলে গেছে। বাকি সবাই বিচারে গিয়ে উপস্থিত হলো। পরি এখনো ঘুমে আচ্ছন্ন। রাতে ভেজার দরুন ওর গায়ে জ্বর নেমেছে। তাই তো ভোরে স্নিগ্ধ রোশনি আখি পল্লবে পড়তেই কাঁথাটা দিয়ে মুখটা ঢেকে নেয় এবং আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু এই ঘুমটা আর ধরে রাখতে পারল না পরি। কুসুম আর জুম্মান হন্তদন্ত হয়ে ছুটে পরির ঘরে ঢুকলো।
ডেকে তুলল পরীকে। প্রথমে বিরক্ত হলেও পরে জুম্মানের কথায় অবাক চাহনিতে তাকালো পরী। জুম্মান বলেছে, পরী আপা, আব্বা কইছে কানাই কাকার হাত কাইটা ফালাইতে। চুরির সাজা নাকি এইটাই ভালো। পরী ঘুম পুরোপুরি ছুটে গেছে। এক টানে গায়ের কাঁথাটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আলমারি খুলে নিজের বোরখাটা গায়ে জড়িয়ে নিল, নিকাবটা আটকে দিল, চোখ দুটো খোলা রাখলো না, পাতলা কাপড় ডেকে দিল রক্তিম চোখ দুটো। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। অন্দরমহল থেকে বের হয়ে যেই না বৈঠক ঘরে ফেরুতে যাবে তখনই বাদ সাধে মালা। মেয়ের হাত টেনে ধরে বলে, কই যাস? কম্পিত কণ্ঠে পরী বলে, উঠোনে। আম্মা, কানাই কাকার হাত কাটবো আব্বায়। মালা মাথাটা হালকা নিচু করে জবাব দিল, হ। পরী জোর গলায় বলে, আব্বা অন্যায় করতেছে আম্মা, আমারে যাইতে হইব, আমার হাত ছাড়েন। পরীর কথায় হাতটা আরো শক্ত করে ধরলেন মালা। তুই যাবি না পরী? মনে আছে আমারে কি কথা দিছিস তুই? মনে আছে আম্মা, আপনার কথা দিছি আমার এই মুখ কোনো পুরুষরে দেখামো না, তার লাইগে বোরকা পড়ছি। অহন হাত ছাড়েন আম্মা। কিন্তু মালা ছাড়ল না। সে মেয়েকে এত লোকের সামনে যেতে দিবে না কিছুতে। জোড়াজোড়ের এক পর্যায়ে জেসমিন এসে মালার হাত ছাড়িয়ে নিয়ে বলল, পরীরে যাইতে দেন আপা, কিচ্ছু হইব না, একটা মানুষরে পান বাজবে। অতঃপর জেসমিন মাথা দুলিয়ে পরীকে যেতে বলল। এই প্রথম পরী কৃতজ্ঞতার সহিত তাকালো জেসমিনের দিকে। তারপর ছুটে গেল বিচার সবাই। এদিকে ওদিক না তাকিয়ে পরী এক দৌড়ে গিয়ে আফতাবের পাশে দাঁড়ালো। মেয়েকে এমন সময় কল্পনাও করেনি আফতাব। আর চোখের সামনে বসা মুরব্বীদের দিকে তাকিয়ে নিজের মেয়েকে বললেন, তুমি এখানে ঘরে যাও। পরী অত্যন্ত নমনীয় কণ্ঠে বলে, এখানে অন্যায় হইতেছে আব্বা, আর যেখানে অন্যায় হয় সেইখানে আমি থাকি, তা আপনি জানেন। আক্তার উত্তর দিলেন না, তবে আখির বলল, কি অন্যায় পরী? তুই জানোস না যে কানাই চুরি করছে? এই বিচারই ঠিক হবে, তুই ঘরে যা। ঘৃণা দৃষ্টিতে আখিরের দিকে তাকালো পরী, কিন্তু চোখ দুটো নেকাবের আড়ালে থাকায় তা আখির দেখতে পেল না। আব্বা, কানাই কাকা চোর হয়েছে তো আপনাকে কারণে। একবার ভাইবা দেখেন, বন্যা এসব বাইসা গেছে কাকার, অহন ফলাফাইন লইয়া কেমনে থাকবো কাকাই? আপনারা যদি সাহায্য করতেন তাইলে তো কাকাই চুরি করতে আইতো না। পরীর কথায় চুপ করে রইল আফতাব সহ সব মুরব্বীরা। কথাটা পরী ঠিকই বলছে, এই বন্যায় তো কারোরই কাজ নেই, ভরসা করার মতো তো ওদের একজনই আছে, সেটা হলো আফতাব। আফতাবের উচিত ছিল গ্রামের সবার খেয়াল রাখা। পরী আবার বলতে লাগলো, পেটের ক্ষুধা কখনো ধর্ম মানে না। ক্ষুধা এমন একটা জিনিস যা সব ধর্মে হার মানে। ক্ষুধার জ্বালা বড় জ্বালা, তাই একটু বুঝেন। কানাই কাকার হাত না কাইটা তারে একটা কাম দেন, ওই হাত দিয়া খাইটা খাইব উনি। ওনার হাত কাটলে বউ ফলাফান গো কি খাওয়াবো? হ্যাঁ তো মরবই, তার সাথে বউ ফলাফানও মরব। কাকা চুরি কইরা অপরাধ করছে, তার সাজা সে রাতভর পাইছে, অহন তার হাত কেটে আপনারা অন্যায় কইরেন না। এমনও তো হইতে পারে কাকার হাত দুইটাই আপনাকে একদিন কাজে লাগবে। কথাগুলো শেষ করেই পরী পা বাড়ায় অন্দরমহলে। তবে এতটুকু সময়ে বলা কথাগুলো শুনে সবাই চুপ করে গেল। আফতাবও কিছু বলল না। বিচারের বাকি কাজ তিনি মুরব্বীদের হাতেই ছেড়ে দিলেন। কেউ কোনো কথা বলছে না দেখে গ্রামের সবচেয়ে বেশি বয়স্ক যিনি, সে বলে উঠল, পরী তো হক কথাই কইছে, কানাইয়ের বউ ফোলাপাইন গো, কথাও তো ভাবতে হইব। তারপর তিনি আফতাবের দিকে তাকিয়ে বললেন, তুমি কি কও আফতাব? কানাই রে, কি করবা? আফতাব মাথা নিচু করে বললে, আপনারা যা ভালো বুঝেন তাই করেন। কথা তো সব পরী বলেই দিছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হলো, কানাইকে কাজ দেওয়া হলো সম্পানের সাথে, যাতে কটা টাকা রোজগার করে চলতে পারে। পেটের দায়ে সে এসেছিল জমিদার বাড়িতে চুরি করতে, কারণ এই গায়ে ধনী বলতে আফতাব। আরো কয়েকজন আছে, তবে এই মুহূর্তে তাদের ঘরবাড়িও নদী গর্ভে বিলীন হয়ে আছে, তাই সে জমিদার বাড়িতেই এসেছে চুরি করতে। কিন্তু কপাল খারাপ যে পরীর হাতেই ধরা পড়ল। যখন ওর হাত কাটার নির্দেশ দেওয়া হয় তখন সে হাউমাউ করে কেঁদেছিল, বারবার ক্ষমা চেয়েছিল তার হাত যেন না কাটা হয়।
কিন্তু কেউ শুনেনি। এখন কানাই পরীর প্রতি কৃতজ্ঞ হলো, মনে মনে প্রতিজ্ঞা করলো কোনো এক সময় পরীকে কৃতজ্ঞতা জানাবে। নাইমের চোখ দুটো খুশিতে ছকছক করছে পরীকে দেখে। এতক্ষণ ধরে মেয়েটার মধুর বাণী শুনছিল সে। গলার স্বরটা সত্যি খুব সুন্দর, এখনো কানে বাজতেছে। কথা শুনে এখন পরীকে দেখার ইচ্ছা আরো প্রবল হচ্ছে। তবে পরীর কথাগুলো বেশি মুগ্ধ করেছে ওদের। শেখর নাইমের কাঁধে হাত রেখে বলল, এই মেয়েকে দেখা অত সহজ হবে না নাইম। আশা দেখছি এখানেই ছাড়তে হবে, না হলে আশার জালে আমরাই পেছাবো। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে নাইম বলল, এখন মেয়েটাকে দেখার ইচ্ছা আরো গভীর হলো। প্রাথমিক বিদ্যালয়ে না গিয়ে আজকে ওরা জমিদারের বাগান বাড়িতে গেল। সেখানেও অনেক মানুষের উপস্থিতি, তবে বেশ কয়েকজন একটু বেশি অসুস্থ, তাই তাদের স্থায়ী একটা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে বলল ওরা। এরই মধ্যে আরেকটা নৌকা এসে পাড়ে ভিড়ল। সেখান থেকে কয়েকজন লোক বেরিয়ে আসলো। তারা চারিদিকে চোখ বুলিয়ে এগিয়ে গেল নাইমের কাছে। সবার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে নাইম কিঞ্চিত হেসেই এগিয়ে গেল। লোকটা সবিনয়ে হাত মিলানোর জন্য হাত বাড়িয়ে দিল। বিপরীত দিক থেকে নাইমও হাত বাড়িয়ে দিল এবং বলল, সেদিন আপনার নামটা জানা হয়নি আর নিজেরটাও বলা হয়নি। ব্যস্ততা দুজনেরই ছিল। যাই হোক, আমি নাইম আহমেদ। বিপরীত মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাও হেসে জবাব দিল, শায়ের। নামটা শুনে নাইমের চোখ দুটো হালকা ছোট হয়ে এলো। বলল, শুধুই শায়ের? লোকটা আবারও হাসলো। অদ্ভুতভাবে তাকিয়ে থেকে বলে উঠল, শেহরান শায়ের। আশা করি এবার বুঝতে পেরেছেন। মেঘা মৃত সূর্যটা যেন কিছুতেই বের হওয়ার চেষ্টা করে না। সারাক্ষণ ওই মিশকালো মেঘের আড়ালে থাকে সে। একটু দেখা দিলে কি এমন ক্ষতি হয় তার? উল্টো দেখা না দিয়ে কত মানুষের ক্ষতি করে দিল। এইসব ভাবনা আপন মনে ভেবে চলছে পরী। জানালার ধারে জল ছুকি ফেতে বাইরের দৃশ্য আপন মনে দেখছে পরী। হাতের উপর হাত রেখে তার উপর মাথা দিয়ে স্থির চিত্তে দেখে যাচ্ছে আজকের মেঘমালা। সত্যি কি পরী সবাইকে শুধু ঘৃণা করে, ভালোবাসে না কাউকে? তাহলে আজকে কেন কানাইকে বাঁচালো সে? সেটা কি ভালোবাসা নয়? তাহলে কি সেটা মায়া? হ্যাঁ, মায়াই হবে হয়তো। সোনালি এত কঠোর বলে গেল কেন পরীকে? সোনালি যখন চলে যায় তখন পরীর বয়স তো মাত্র 7 ছিল। এতটুকু বয়সে পরীর মধ্যে কি এমন দেখেছিল সোনালি? সব প্রশ্নের উত্তরেই খাতাটাই পাবে সে। কিন্তু এখন আর পড়তে ইচ্ছে করছে না পরীর। কানাইয়ের জন্য খুব খারাপ লাগছে। যদিও কানাইকে সাজা দেওয়া হয়নি, তবুও ভালো লাগছে না পরীর। বারবার সোনালির কথাই মাথায় আসছে। আফতাবের বড় মেয়ে সোনালি। যেদিন সোনালির জন্ম হয় সেদিন পুরো জমিদার বাড়ি খুশিতে মেতে উঠেছিল। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে সোনাকন্যা। দেখতে যেমন সুন্দরী তেমনি গায়ের গড়ন। তাই এই সোনাকন্যার নাম রাখা হয় সোনালি। প্রথম মেয়ে বলে সবাই আহ্লাদি করে রাখত সোনালিকে। বাড়ির বড় মেয়ে বলে কোনো শখ অপূর্ণ রাখেনি সোনালি। সবসময় সবার কোলে কোলেই থাকত। বড় হবার পর সবার প্রিয় পাত্রী হয়ে ওঠে সোনালি। পদ্ম আঁখি পিয়ংদবা পাঞ্চঞ্চল যেন এই মেয়েটিকে ভোলা যায়। সবসময় হাসি খুশি আর সবার সাথে সুন্দর ব্যবহার করতো সে। গ্রামে একটা স্কুলে পড়তে, তবে সব শিক্ষকদের পছন্দের তালিকায় সোনালি সবসময়ের জন্য জায়গা করে নেয়। কিন্তু এই চঞ্চল মেয়েটার মুখে গাম্ভীর্য এনে দেয় সময়। সে যেন সোনালির এই খুশিকে মানতে পারেনি। হিংসার তাড়নায় সে মেয়েটির মুখ থেকে হাসি কেড়ে নিল। সোনালির 5 বছর বয়সে মালা জন্ম দেন রূপালীর। তখন থেকে জমিদার বাড়িতে কেমন ঘুমট ভাব নেমে আসে। সবাই ভেবেছিল ছেলে হবে, কিন্তু মালা মেয়ের জন্ম দিয়েছে। আবের জানিতে ক্ষুব্ধ হলেন। সাথে আফতাব একটা পুত্র সন্তানের জন্য শেষ করে দিলেন মালার প্রতি তার ভালোবাসা। মায়ের প্রতি অবহেলা দেখে সোনালির কোমল হৃদয় কেঁদে উঠল। বাবাকে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করলো। তবে সেই ঘৃণা কখনোই আফতাবের সামনে প্রকাশ করতো না সে। নিবরে নিবৃতে চোখের পানি ফেলতো। ভাবতো নিজে অভিশাপ দিতে পারেনি তো কি হয়েছে, ওর চোখের পানি তো অভিশাপ হয়ে দাঁড়াতেই পারে। পরীর জন্ম যেন সবার কাল হয়ে দাঁড়ায়। যেখানে একটা ছেলেই জন্ম দিতে পারেনি মালা, সেখানে রূপবতী মেয়ের জন্ম দিয়ে কি হবে? রূপ যেন অভিশাপ এনে দিয়েছে মালাও তার মেয়েদের জীবনে। মেঘের গর্জনে পরীর ধ্যান
ভেঙে দেয়। জোড়া হাওয়া বইছে বাইরে, বাতাসে মেঝেতে লুটানো জায়গাটা দুলছে। সামনের কোড়ানো চুলগুলো বাতাসের সাথে মেতে উঠেছে, যেন শীত লাগছে পুরীর। জ্বরটা এখনো কমেনি, তবে এই জ্বর কখনোই কাবু করতে পারেনি পুরীকে। আজকেও তার ব্যতিক্রম হলো না। তবে জলসখী থেকে উঠে দাঁড়িয়ে সে ঘরের সব জানালাগুলো বন্ধ করতে লাগলো। হঠাৎই তার একটা কথা মনে পড়ল। মালা বলেছিলেন সোনালি নাকি শহরে চলে গেছে, সেখানেই রাখালের সঙ্গে থাকে সে। আর ওই মেয়ে ডাক্তারগুলোও তো শহর থেকে এসেছে, যদি ওরা সোনালির কোনো খোঁজ দিতে পারে। এসব ভেবে দ্রুত জানালা বন্ধ করে ঘর থেকে বের হয়ে গেল পুরী। এক প্রকার ছুটেই চলে এলো মেহমানদের ঘরের দরজায়। কিন্তু ভেতরে যেতে ওর শরীর কাঁপছে, জ্বরে নয়, একটু অস্বস্তি লাগছে ওর, যদি ওরা সোনালির খবর দিতে না পারে। পরি আস্তে করে দরজায় হাত রাখতে জনাক করে দরজা খুলে গেল। দরজা খোলার শব্দে পালক পেছনে ঘুরে তাকিয়ে পরীকে দেখে অনেক অবাক হলো। রুমি আর মিষ্টি ঘুমাচ্ছে। পালকও ঘুমানোর প্রস্তুতি নিতে যাচ্ছিল। বাগান বাড়ি থেকে ওরা তাড়াতাড়ি চলে এসেছে, কারণ আকাশের অবস্থা ভালো না, জ্বর হওয়ার সম্ভাবনা আছে, তাই ওরা তাড়াতাড়ি চলে এসেছে। দুপুরে খাবার খেয়ে একটু আগে ঘরে এসেছে। রুমি মিষ্টি ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছে। পুরী এগিয়ে এসে পালকের সামনে দাঁড়ালো। ইতিমধ্যে ঘাম ছুটে গেছে পুরীর। এমতো অবস্থায় পুরীকে দেখে পালক জিজ্ঞেস করে, কোনো সমস্যা পুরী? মানে তুমি কিছু বলতে চাও? প্রশ্নটা ঝঙ্কার তুলে দিল পুরীর সারা শরীরে। কথা বলতে ওর ঠোঁট কাঁপছে। আচ্ছা, সোনালির সম্পর্কে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে? কিন্তু সোনালির জন্য বুকটা খুব জ্বালাতন করছে পুরী, তাই সে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আপনাকে তো শহর থেকে আইছেন? পালক পুরীর অবস্থা দেখে এগিয়ে এলো। সামনের জলচকিতে বসে ইশারায় পরীকে বসতে বলে। দুহাতে নিজে ঘাড়া খামচে ধরে এগিয়ে গিয়ে বসে পড়ি। পালক মুচকি হেসে বলল, হ্যাঁ, আমরা শহর থেকেই এসেছি। পালকের সুন্দর আচরণে পরি যেন সাহস পেল। সে ছট করে বলে উঠল, আপনারা কি আমার সোনা আপার খবর এনে দিতে পারবেন? কথাটা পালক বুঝল না, তাই পুরীর প্রশ্নের বিপরীতে প্রশ্ন করে, সোনা আপাকে চিনলাম না, সব গুছিয়ে বলে তাহলে বুঝতে পারবো। আমার বড় আপা সোনা আপা শহরে থাকে, আর আপনারাও তো শহর থেকেই আইছেন। আমার সোনা আপার একটু খবর এনে দিবেন, খুব ভালো হয় তাইলে। কতদিন আপারে দেখি না। পুরীর মায়াবতী মুখখানি দেখে পালকের কষ্ট হলো। এই মুখটা দেখলে বোধ হয় পুরুষ কেন, কোনো নারীও পুরীকে পেরাতে পারবে না। টসটসে জলে ভরা চোখ দুটো, সবাইকে ঘায়েল করার প্রধান অস্ত্র। তোমার আপা শহরে থাকে বুঝলাম, কিন্তু বাড়িতে আসে না? তোমার বাবাকে বললেই তো পারো, তোমাকে শহরে নিয়ে যাবে, তখন তুমি তোমার আপাকে দেখতে পারবে। পালকের কথায় পুরী ঘন ঘন মাথা নেড়ে বলে, না, আব্বা আমার কোনোদিনই শহরে নিয়ে যাইব না। আপার কথা কইলে তো নিবই না। কেন, কি এমন করছে তোমার আপা? দীর্ঘশ্বাস ফেলল পরি। নিচের দিকে তাকিয়ে বলতে লাগলো, আপা আমাগো গ্রামের একটা ফোলারে ভালোবাসত অনেক, কিন্তু আমার আব্বা মাইনা নেয় নাই। তার লাগিয়া আমার আপা হ্যারে নিয়ে শহরে চলে গেছে, আর আহে নাই। আব্বাই কইয়া দিছে এই বাড়িতে যেন আমার সোনা আপার নাম কেউ না নেয়। আম্মা অনেক কান্দে আপার লাগিয়া, তাই আমি একবার আপার লগে দেখা করতে চাই। হরির কথার মাঝে একরাশ কষ্ট দেখতে পেল পালক। মেয়েটাকে প্রথম দেখে বদমেজাজি ভাবল, এখন সে বেশ বুঝতে পারছে যে পুরীর কঠোরতার পেছনে রয়েছে এক সাগর কোমলতা। ঠিক নারকেলের মতো উপরের শক্ত খোসা যে ভাঙতে পারবে, একমাত্র সেই পারবে কমলতে স্পর্শ করতে। পালক এবার বুঝতে পারছে যে এই বাড়ির বড় মেয়ের সাথে কারো কোনো সম্পর্ক নেই, কিন্তু মেজো মেয়ে, সে কথা এখন উত্তর জানতে, তাই সে জিজ্ঞেস করে, আর তোমার মেজো বোন এখন কোথায়? ফরি মাথা নিচু রেখে জবাব দিল, রূপা আপার বিয়ে হয়ে গেছে। বুঝলাম, কিন্তু পুরী শহরটা তো তোমাদের গ্রামের মতো ছোট না, যে খুঁজলেই তোমার আপাকে পেয়ে যাব। তাছাড়া তোমার আপাকে তো আমি কখনো দেখিনি, আর আমি মেয়ে হয়ে কিভাবে তোমার আপাকে খুঁজবো? এভাবে খোঁজা তো সম্ভব নয়, তবে চেষ্টা করে দেখব।
মনটা খারাপ হয়ে গেল ফুরির। এটার বই পাচ্ছিল সে, হয়তো ওরা কেউ সোনালির খবর দিতে পারবে না। গোমড়া মুখে ফুরি বলল, তাইলে কি কোনোদিন আবার খোঁজ পাবো না? কথাটা বলে উঠে দাঁড়ালো ফুরি, ছোট ছোট পা ফেলে দরজা দিয়ে বেরিয়ে গেল। স্থির নয়নে তা দেখল পলক। আজকে ফুরির আচরণে বেশ অবাক হচ্ছে পরি। পালক দুদিন আগেই তো ওদের থাকা নিয়ে কত কথা শোনালো, আর আজকে এভাবে মিশে গেল। তবে পরীর সাথে সাক্ষাৎ হয়ে বেশ ভালোই লাগলো পালকের। মেয়েটা সুন্দর, তবে কথাগুলো যেন আরো বেশি সুন্দর। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যেন জ্বরটা আরো বাড়লো। আফতাব আজকে বোধ হয় বাড়িতে ফিরতে পারবে না। এই জ্বরের মধ্যে কোনো মাঝি নৌকা চালাবে না। পুরো জমিদার বাড়িতে অচেনা 3 পুরুষ ছাড়া আর কোনো পুরুষ নেই। নাইম বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আপন মনে। ঝড়ো হাওয়া গায়ে লাগছে, শীতও করছে, কিন্তু ঘরে যেতে ইচ্ছে করছে না তার। উল্টে হাত বাড়িয়ে সে বৃষ্টির পানি ছুঁয়ে দেখছে। সকালের কথা ভাবছে নাইম এখন। অল্প সময়ের ব্যবধানে কত কথাই ভুলে গেল পুরি, অথচ ওই সময়টুকু বারবার চোখের সামনে ভেসে উঠছে। পরীকে এক পলক দেখার ইচ্ছে যেন বাড়ছে নাইমের। আজকে রাতে কি তাহলে ও ঘুমাতে পারবে, নাকি পরীকে দেখতে যাবে? নাইম স্থির করলো আজকে যেভাবেই হোক অন্দরে সে ঢুকবে। তার উপর আজকে কেউই নেই বাড়িতে। আশেপাশে নাইমকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এই ঠান্ডায় এভাবে দাঁড়িয়ে আছিস কেন তুই? চল ভেতরে। নাইম বৃষ্টিতে স্থির রেখে বলল, আজকে পরীকে দেখতে যাব। এই জ্বরের মধ্যে পাগল হয়ে গেছিস তুই? সকালে কি হলো দেখলি না? পরী যেমন মেয়ে, তোকে বেঁধে ফেলবে আমি নিশ্চিত। এরকম করিস না, নিজের পায়ে নিজে কুড়াল মারিস না, চল ঘরে। কিন্তু নাইম তা মানল না। সে ফুরিকে দেখবে এ নিয়ে কিছুক্ষণ কথা কাটাকাটি করলো আসিফ আর নাইম। আসিফ ভয় পেতে লাগলো আর নাইম ওকে সাহস দিতে লাগলো। কিন্তু ভাগ্য যেন ওদের সহায় হলো না। তখনই সদর দরজা খোলার শব্দ এলো। অন্ধকারে একটা অবয়ব দেখতে পেল দুজনে, তবে বুঝতে পারলো না সে কে। তাই ওরা পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করলো আগন্তুকের দিকে। বারান্দায় হারিকেন জ্বলছিল বিদায় আগন্তুক সেদিকে আগে গেল। সাথে সাথে ব্যক্তির মুখটা স্পষ্ট হয়ে উঠল। অস্ফুট স্বরে নাইম বলে উঠল, আপনি? ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে উঠল শায়েরের। বৃষ্টিতে ভিজে সে একাকার, হাসি মাখা ঠোঁট দুটো কাঁপছে তার। পরনের সাদা পাঞ্জাবি ভিজে ঘায়ের সাথে লিপটে গেছে। নাইম অবাক হয়ে বললে, এই বৃষ্টিতে ভিজে এলেন কেন আপনি? এ সময় ভেজা ভালো না, জ্বর আসতে পারে। তাড়াতাড়ি পাঞ্জাবি বদলে ফেলুন। শায়ের নাইমের ঘরের মুখোমুখি ঘরটাতে প্রবেশ করে পাঞ্জাবি খুলে আর একটা পাঞ্জাবি পরে নেয়। দড়িতে ঝুলানো গামছাটা নিয়ে মাথা চুলগুলো মুছতে লাগলো সে। আফতাব বাড়িতে নেই বলে শায়েরকে আসতে হলো, না হলে তার ঠেকা পড়েছে এই জ্বরের মধ্যে আসতে। কোনো মাঝি আসতে চায়নি বিদায় সে নিজে এসেছে নৌকা চালিয়ে, সাথে কাক বেজাও হয়েছে। আফতাবের সবচেয়ে বিশ্বস্ত লোক হলো শেহরান শায়ের, বলতে গেলে ডান হাত। আখিরের থেকে সে শায়েরকে বেশি ভরসা করে। সব কাজের দায়িত্ব একমাত্র শায়েরকে দিয়ে নিশ্চিত হতে পারেন সে। কোনো কাজে আজ পর্যন্ত দেরি করেনি শায়ের। তাছাড়া এর কাজের হাত চমৎকার, বলতে গেলে যেখানে হাতে সেখানেই সোনা পায়। এজন্য আফতাব একটু বেশি স্নেহ আর বিশ্বাস করে শায়েরকে। এমনকি শহর থেকে ডাক্তার আনার জন্য শায়েরের হাত আছে। শায়েরেরই পরামর্শে আফতাব ডাক্তার এনেছেন। শায়েরে বলেছে এতে নাকি আফতাবের নাম বাড়বে, সবাই আরো বেশি বেশি শ্রদ্ধা করবে তাকে। হয়েছেও তাই। সবার মুখে মুখে এখন আফতাবের গুণগান ছাড়া কিছুই শোনা যায় না। নাইমের সঙ্গে শায়েরের দেখা শহরেই হয়েছিল, তবে তা ক্ষণিকের জন্য। তারপর নাইম আর শায়েরকে দেখেনি। সে অন্য শহরে গিয়েছিল, আজই গ্রামে ফিরেছে আর এসে কাজে লেগে পড়েছে। এখন শায়েরের প্রধান কাজ হলো জমিদার বাড়ি রক্ষা করা, যেন বাইরের কেউ এই বাড়িতে ঢুকতে না পারে। কিন্তু এই মুহূর্তে ক্ষুধায় পেট জ্বলছে ওর। কিছু না খাওয়া অব্দি সে কিছুই করতে পারবে না। তাই সে ছাতা হাতে বের হলো। অন্দরমহলের দরজায় কয়েকবার টোকা দিল, কিন্তু কেউ সাড়া দিল না। অতঃপর শায়ের কুসুমকে কয়েকবার ডাকতেই কেউ একজন দরজা খুলে দিল। মুখোমুখি হলো ফালক আর শায়ের। ফালককে শায়ের একদমই আশা করেনি, ভেবেছিল বুঝি কুসুম আসবে। শায়ের নিজের বিস্ময়তা বিনা
প্রকাশে বলল, কুসুমকে একটু ডেকে দিবেন? হারিকেনটা একটু উঁচু করে ধরে ফালক, এতে শায়েরের মুখটা আর একটু স্পষ্ট হয়। ফালক বলে, কুসুম তো নেই, বোধ হয় বাড়িতে গেছে। তাহলে বড় মা? ফালক একবার পেছনে তাকিয়ে আবার শায়েরের দিকে তাকালো, বলল, ঘরে আছেন। কিছু লাগবে আপনার? আমাকে বলুন। শায়ের অনিচ্ছা প্রকাশ করে বলে, না, বড় মাকে বলুন শায়ের এসেছে, তাহলেই তিনি আসবেন। মাথা নিয়ে হারিকেন হাতে নিয়ে চলে গেল পালক। মালার ঘরে যেতেই দেখলো জেসমিন মালার মাথায় জলপট্টি দিচ্ছেন, আর থেমে থেমে কেসে উঠছে মালা। পালক এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে ওনার? মুখ তুলে চকিতে তাকালো জেসমিন, বললেন, তুমি এ ঘরে এসেছো কেন? আর আপার বেশি কিছু হয়নি, সামান্য জ্বর, সেরে যাবে, তুমি নিজের ঘরে যাও। পালক শায়েরের কথা বলতে জেসমিন ঘর থেকে বের হয়ে গেল। তার সাথে পালককেও নিজের ঘরে যেতে বলে। ঘরে এসে পালঙ্কে গা লাগিয়ে শুয়ে পড়ে পালক। রুমিয়ার মিষ্টি খাতা কলম নিয়ে হিসাব নিকেশ করছে। এসব ভালো লাগছিল না বিদায় পালক নিচতলায় বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল। অন্দরের দরজা ধাক্কার শব্দে সে দরজা খুলল, কিন্তু চোখের সামনে কাঙ্ক্ষিত পুরুষটিকে দেখে যেন মুগ্ধতায় সে বেড়ে দুই নেত্রে। এই নিয়ে তৃতীয়বারের মতো শায়েরের সাথে দেখা হয় তার। প্রথম দেখা হয়েছিল শহরে। অদ্ভুত এই পুরুষটির চোখে আটকে গিয়েছিল পালকের নয়ন জোড়া। অন্য রকমের মাধুর্য আছে শায়েরের চোখে। সুরমা পড়ায় চোখ দুটো সৌন্দর্য বেশি ছড়াচ্ছে। সেখানেই পলক আটকে গিয়েছিল। তারপর আর দেখা হয়নি। আজকে বাগান বাড়িতে দ্বিতীয়বার দেখা হয়, তবে তা দূর থেকে। আর এখন যে এইভাবে শায়েরের সাথে পালকের দেখা হবে তা ভাবেইনি পালক। চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট চান কিনা তাও কমেন্টস করে জানাবেন। আপনাদের আগ্রহ দেখলে পরবর্তী পার্ট খুব শীঘ্রই দিব। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।